আসসালামু আলাইকুম প্রিয় ২৬-২৭ ব্যাচ। তো তোমাদের জন্য আজকে আমরা হাজির হচ্ছে আমাদের ৫ নাম্বার ক্লাস রাসায়নিক পরিবর্তনের উপরে, তো সেটার জন্য। তো চলো আমরা ক্লাসটা শুরু করব। তো তার আগে একটা ছোট কথা, আমরা আগের যেগুলো ক্লাস করছিলাম তো সেই ক্লাসগুলোর অনেকগুলো নোট তোমরা অনেকেই আসলে শেয়ার দিছো। তো সেই নোটগুলো দেখে খুব ভালো লাগছে, থ্যাঙ্কস। কারণ যে কেউ যখন তোমরা একটা ভালো কাজ করতেছো তখন তার আসলে প্রশংসা করা দরকার। তো দ্যাটস ওয়াই আমি সেই ক্লাসটা করতেছি। সো এই যে ক্লাসটা আমরা আজকে যে ক্লাসটা করব, তো এই ক্লাসটা আসলে ম্যাথমেটিক্যাল পার্ট মূলত, তবে আমাদেরকে একটু বুঝে 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 আগাইতে হবে আর কি। তো আমরা কথা না বলি, আমরা ক্লাস করতে করতে আসলে অনেক কিছু কথাবার্তা বলা লাগবে, তো সেগুলো আমরা দেখে ফেলবো। আর অলরেডি তোমরা জানো যে আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগগুলো আসলে অনেকগুলো জায়গায়, ইউটিউবে, ফেসবুক গ্রুপে, পেজে, টেলিগ্রামে। তো রেকমেন্ড করবো আসলে কোথায়, তুমি সব জায়গাতেই আমি আসলে দেখি, তবে তুমি হচ্ছে যে ফেসবুক গ্রুপটাতে তুমি হচ্ছে রেগুলারলি আমি কিছু কন্টেন্ট দিই, পেজেও কিছু কন্টেন্ট দিই। তোমাদের যখন যার যেটার প্রয়োজন পড়বে তোমরা অবশ্যই অবশ্যই এগুলোর সাথে কন্ট্যাক্ট করবে আর কি। এর বাইরে তোমরা আমার সাথে যারা গাইডেড কোর্স করতে চাও, ঠিক আছে, তো তারা কোর্স করার জন্য কোর্সগুলো কোথায় আছে একটু কষ্ট করে oxychem.net-এ যাবা। তো এই জায়গায় গেলে তুমি দেখবা আমার যে সকল কোর্স আমি এই মুহূর্তে অ্যাভেলেবল করছি ব্যাচ ওয়াইজ, সব কিছু সুন্দর করে দিয়ে দেওয়া আছে। তুমি সেখান থেকে চাইলে কোর্সগুলোতে অ্যাভেল করতে পারবে আর কি। বোঝা গেল? আচ্ছা, এর বাইরে আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কারো আমাকে নিয়ে যদি কোনো কমপ্লেইন থাকে, ঠিক আছে, বা আমার কাছে যদি কিছু চাওয়ার থাকে, তোমরা চাইলে এই ভিডিওর কমেন্টেই জানাইতে পারো, অথবা তোমরা চাইলে আমাকে সরাসরি মেসেজও করতে পারো, পেজে মেসেজ করতে পারো, কোনো সমস্যা নাই। তোমাদের প্রত্যেকটা কথাকে আমি খুব গুরুত্বের সাথে দেখি আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসতেছি, আমরা গত লেকচার যেখানে রাখছিলাম তো সেখান থেকে আমরা একটু সামনের দিকে মুভ করতেছি। বিশুদ্ধ পানির ঘনমাত্রা নির্ণয়, ঠিক আছে? পার্টগুলো আমরা আস্তে আস্তে একটু করে বুঝবো আর কি, ঠিক আছে? আসেন দেখি আমরা কি করা যায়। বিশুদ্ধ পানির ঘনমাত্রার কথাবার্তা বলতেছে। আগে আমাকে একটু বলেন তো যে বিশুদ্ধ পানি বলতে আমরা কোনটাকে বুঝতেছি আর কি। বিশুদ্ধ পানি বলতেছে যে পানির মধ্যে আমাদের কোনো কিছু নাই, শুধুমাত্র আছে কি H2O-টাই আছে। এটা হচ্ছে আমাদের কাছে বিশুদ্ধ পানি। এইটা হচ্ছে আমাদের কাছে বিশুদ্ধ পানি, তাই না? এইটা হচ্ছে আমাদের কাছে বিশুদ্ধ পানি। এখন বিশুদ্ধ পানির ঘনমাত্রা কীভাবে বের করবা, এটা জিনিসটা চিন্তা করছো কখনো? বিশুদ্ধ পানির ঘনমাত্রা কীভাবে বের করবা আসলে একটু ভালো করে দেখো। এই পানিটার জন্য যদি আমরা তার ঘনত্বের যদি কথাবার্তা বলি, এই পানির জন্য ঘনত্ব কত, ঘনমাত্রা পরে আসি। ঘনত্বটাকে ধরো যে আমরা রো দিয়ে প্রকাশ করলাম। ঘনত্ব মানে কি আসলে? তার নিজের ভর, তার ভর ধরলাম ডাব্লিউ, আর ডিভাইডেড বাই হচ্ছে তার আয়তন। ডাব্লিউ বাই আয়তন করলে তার ঘনত্ব পাওয়া যায় একটা পদার্থে, তাই না? আচ্ছা, তাহলে পানির এই ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, বা তুমি এভাবে লিখে রাখতে পারো 1 গ্রাম পার মিলিলিটার। এভাবে তো লিখে রাখাই যেতে পারে আর কি। তাহলে এই বিশুদ্ধ পানিটার ঘনত্ব কত এটা আমরা বুঝতে পারছি আর কি। পাশাপাশি তোমাকে এখানে ছোট্ট একটু ইনফরমেশন দিয়ে রাখা লাগে, যে সেটা হলো কি, এই 1 যেটা তুমি পাইছো সেটা কোথায় আসলে? এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলো তো? এটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে? তোমরা মনে জানো যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ। যদি আমরা তাপমাত্রা আরও বাড়াই ফেলি তখন আসলে কি হবে, তার ঘনত্বটাও আসলে কি হবে, কমবে, তাই না? ব্যাপারটা সর্বোচ্চ হচ্ছে কোথায়? 4 ডিগ্রিতে আর কি। যাই হোক, তবে আমরা একটু সামনের দিকে মুভ করবো এখানে। এবার তাহলে বলো, তুমি ঘনত্ব তো জানতে পারছো, বাট আমাকে প্রশ্ন করছিল কি আসলে? প্রশ্ন করছে হচ্ছে ঘনমাত্রা কত আর কি। এইগুলোর প্রশ্ন কিন্তু একটাও হালকায় নিবা না, হ্যাঁ? এই যে যা টপিক তুমি পড়বা এই টপিক থেকে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা আছে আর কি, এই জন্য হালকায় নেওয়া যাবে না, ঠিক আছে? আসেন, এবার ঘনত্ব বোঝার আগে ঘনমাত্রা বের করতে হবে আর কি। আমাকে ঘনমাত্রা বের করতে হবে। তাহলে ঘনমাত্রা বের করবো কেমনে? এখন আমরা ছোটোবেলায় একটা জিনিস পড়ছি, ঘনমাত্রা যেটাকে কিনা আমরা সি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে সি সমান ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। এম হচ্ছে ক্যাপিটাল এম, তাই না? এম হচ্ছে ক্যাপিটাল এম, সাথে হচ্ছে ভি মিলিলিটার, কিন্তু এই ভি কিন্তু মিলিলিটারে আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে একটা কাজ করা হোক, এই ডাব্লিউ ডিভাইডেড বাই ভি মিলিলিটারে যে ভিটা সেটা নিলাম, সাথে রাখলাম হচ্ছে 1000 ডিভাইডেড বাই হলো ক্যাপিটাল এম। তাহলে এবার আমাকে বলো তো, এই ডাব্লিউ বাই ভি পানির জন্য তো কাজ করতেছিলা, তাহলে এইটার মান কত? 1। তাহলে সুন্দর করে ভাইয়া যে কাজটা এখন করব, সুন্দর করে এখানে 1 বসাই দিব আর কি। 1 সাথে 1000 তো বাই ডিফল্ট 1000ই আছে, ডিভাইডেড বাই এই এম এর মান কত? পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে সুন্দর করে 18 গ্রাম পার মোল। তুমি যদি সবগুলো এখানে বসায় দাও, আর তুমি যদি ইউনিটগুলোর ক্যালকুলেশন করো, এই যে গ্রাম পার মিলিলিটার, 1000 মিলিলিটার,
এটা হচ্ছে গ্রাম পার মোল, তাই না? তো সব কিছু মিলে তুমি যদি চিন্তা করে দেখো তাহলে এখানে কত আসে, তাহলে এখানে কত আসতেছে, সব কিছু হিসাব নিকাশ করলে 55.55 এত মোল পার লিটার। এটা হচ্ছে কার, এটা হচ্ছে কার আয়তন, মানে কার ঘনমাত্রা বলো তো আমাকে একটু। এটা হচ্ছে বিশুদ্ধ পানির ঘনমাত্রা। এটা কিন্তু তোমার জন্য এমসিকিউতে এক্সামে আসতে পারে আর কি, বাট তোমাকে খ নম্বরে জিজ্ঞাসা করতে পারে বিশুদ্ধ পানির ঘনমাত্রা আসলে কত। এখন আমি তোমাকে একটা কথা বলছিলাম, মনে আছে কিনা? বিশুদ্ধ পানি তুমি যেটাকে বলতেছিলে এই জায়গাটায়, এই জায়গায় পানিকে আয়নিত নাকি অআয়নিত, মানে অবিয়োজিত অবস্থায় আছে? এটা কিন্তু অবিয়োজিত অবস্থায় আছে, অবিয়োজিত অবস্থায় পানিটা আছে। পানির মধ্যে যদি বিয়োজিত যদি হইতো তাহলে পানির মধ্যে কি থাকতো, পানির মধ্যে তখন H+ থাকতো আর হচ্ছে যে OH- থাকতো, বাট এখানে তো ঠিক এরকমটা নাই, তাই না? তাহলে তোমাকে একটা প্রশ্ন করা যেতে পারে, আমরা যে পানিটা যেটা খাই, তো ওই পানির মধ্যে কি H+ OH- আছে কি নাই? ওই পানির মধ্যে আমরা যেটা খাই এটার মধ্যে আছে, তাই না? কেন আছে? কারণ পানির মধ্যে পানি বিয়োজিত তখন হবে যদি পানির মধ্যে আমরা অ্যাসিড বা ক্ষার এই ধরনের কোনো মূলক যদি দিই, তখন পানিটা আসলে ভেঙে H+ বা OH- হতে পারে। বাট যখন বিশুদ্ধ অবস্থায় বলতেছি তখন কিন্তু সে হবে না আর কি। কথা কি ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার তো? ওকে, এবার তাহলে ঘটনার মধ্যে একটু আসেন। তোমাকে যদি আরেকটা প্রশ্ন করা হয় প্যারালাল কোশ্চেন, যদি আমরা এই তাপমাত্রা যদি বাড়াই দিই, তাপমাত্রা যদি বাড়াই দিই তাহলে কি পানির ঘনমাত্রা কি চেঞ্জ হবে? তাপমাত্রা যদি কমায় দেই তাহলে তখন কি পানির ঘনমাত্রা কি চেঞ্জ হবে? হওয়া উচিত কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? একটু কমেন্ট করে জানাই তো যে হওয়া উচিত কিনা। কিন্তু এমনি পরের দিকে আমরা একটু চলে যাই। এখন তোমাকে আমি একটা কি কথা বললাম, পানি কি বিয়োজিত নাকি অবিয়োজিত অবস্থায় আছে? অবিয়োজিত অবস্থায় ছিল। তাহলে পানি বিয়োজিত হয় কখন? পানিটা বিয়োজিত হয় কখন? ঠিক আছে, তাহলে এই পানির মধ্যে বিয়োজন হওয়া সম্ভব কিনা, পানির মধ্যে বিয়োজন হওয়া সম্ভব কিনা আর কি? অবশ্যই সম্ভব, বাট কখন সম্ভব? যখন ওই পানির মধ্যে আমরা কি দিতেছি, অ্যাসিড বা ক্ষার দিতেছি আর কি। তাহলে বিশুদ্ধ পানির মধ্যে আবার বিয়োজন কীভাবে করব? তাহলে একটা কাজ করি, আমরা পানি নেই আসলে দুইটা, আমরা পানি নেই হচ্ছে কয়টা, আমরা পানি নিচ্ছি হচ্ছে দুইটা। তার মধ্যে একটা পানিকে আমরা নাম দিলাম হচ্ছে বাবু তুমি হচ্ছে অ্যাসিড, তুমি হইলো অ্যাসিড, আর ওর নাম দিলাম তুমি হইলো বেস, তুমি হলো বেস। আমরা এগুলোকে নাম দিছি নাকি আসলে এগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলতেও পারি আর কি। অ্যাসিড কাকে বলে? অ্যাসিড কাকে বলে? যারা হচ্ছে H+ আয়ন দান করে আর কি। অ্যাসিড কাকে বলে? যারা H+ আয়ন দান করে। H+ আয়ন যারা দান করে তাকে অ্যাসিড বলে। ও যেহেতু H আছে তাহলে ও H+ দান করতে পারবে, তাহলে ও অ্যাসিড বলবো। আর এইটা বেস তাহলে কাকে বলে? যারা হচ্ছে H+ গ্রহণ করে, যারা H+ গ্রহণ করে তাকে আমরা বলতেছি হচ্ছে বেস বলতেছি। তাহলে একটা অ্যাসিড ধরে নিছি, একটা বেস ধরে নিছি। এবার তো পানিটাকে ভাঙতে পারবো, রাইট? এবার আমরা পানিটাকে ভাঙতে যাচ্ছি আর কি, ঠিক আছে? হাতুর নিয়ে ভাঙতে গেলাম, তো পানিটাকে ভেঙে ফেলা আমাদের জন্য শেষ, পানিটাকে ভেঙে ফেলা আমাদের জন্য শেষ। ভাঙলে কি হলো তাহলে? একটার থেকে যখন H+ যখন গেল, এর H+ গিয়ে এখানে গিয়ে H3O+ হয়েছে, আর ওইটা পরবর্তীতে H- পরিণত হয়েছে। ঘটনা কি এরকম না? এরকমই তো। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তোমরা তো খুব সুন্দর বুঝতে পারছো। এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই সেম কথাটাকে, এই যে যেটা আমি এখানে লিখছি, এটাকে যদি আমি এবার ভাইয়া এরকম করে যদি বলি H2O, এটাকে ভেঙে ফেললে, এটাকে ভেঙে ফেললে কি হয়? H+ হয় আর OH- হয়। এভাবে বলা যাবে কিনা? এই সেম জিনিসটাকে এভাবে বলা যাবে কিনা? যাবে। কেন যাবে? কারণ এইটা যেটা ত্যাগ করছে ওইটাই ঠিক সেটা গ্রহণ করছে আর কি, তাই না? তাহলে ওইটারই বাকি অংশটুকু হচ্ছে OH-, তাহলে হচ্ছে আমরা কি করতেছি, এটারই H+ আর OH- এভাবে লিখে রাখতেছে আর কি। বাট অ্যাকচুয়ালি কোনটা আসলে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এটা। বাট এইভাবে যদি তুমি লেখা দেখো একদম ভুল বলবো, ওটা আসলে এমন টাইপের না আর কি, বুঝছো? যাই হোক, আমরা একটু এদিকে তাহলে একটু আসি, আমরা তাহলে একটু এদিকে আসি। খুব মনোযোগ দিয়ে কিন্তু এই কথাগুলো একটু বোঝা লাগবে আর কি, হ্যাঁ? তাহলে হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবো। আমরা কি যেন পড়লাম, আমরা এর আগের লেকচারগুলোতে কেপিকেসি পড়ে আসছি, বিয়োজিত যখন হয় তাহলে জন্য একটা বিয়োজন একটা ধ্রুবক থাকে। তাহলে পানির যদি আমরা এখান থেকে বিয়োজন ধ্রুবক বের করি, পানি তো যেহেতু বিয়োজিত হয়েছে তাহলে পানির জন্য আমরা বিয়োজন ধ্রুবক বের করি আর কি। তাহলে পানির বিয়োজন ধ্রুবকটাকে ভাইয়া একটা টার্ম নিলাম, ধরো কেডি নামে বিয়োজন ধ্রুবকটাকে নিচ্ছি, নিয়ে তাহলে কি হবে, উপরে দিলাম আমরা H3O+, সাথে রাখলাম হচ্ছে OH- ডিভাইডেড বাই H2O এর স্কোয়ার কেন? কারণ দুইটা এখানে ছিল আর কি, তাই না? ওকে, তাহলে
আমি একটা কাজ করি, এই কেডি এর সাথে H2O এর স্কোয়ার এটাকে গুণ করে দিই আর কি। তাহলে এখানে কি লেখা যাবে, H3O প্লাস ইন্টু OH মাইনাস। এইটা তো আবার সুন্দর করে লেখা যায়, বাট এই মানটা কত, 55.55 পড়ে আসছো। তাহলে কি করা যায়, এইটাকে আমরা আবার গুণ করে দিয়ে একটা নতুন একটা আমরা কি করতে পারি, নতুন একটা কনস্ট্যান্ট নিয়ে আসতেছে কেডি প্লাস এইটার মানটাকে গুণ করে দিলে, তাহলে নাম কি হলো KW আর কি। তাহলে KW সমান, আবার ভাই আরেকটা কাজ করতে চাই, H3O প্লাসের জায়গায় শুধু H প্লাস লিখি আর কি, শুধু H প্লাস লিখছি, শুধু H প্লাস লিখছি ইন্টু OH মাইনাস লিখছি। তাহলে আমরা এই KW যেটা পাইলাম, KW-কে তাহলে এবার কি বলে ডাকা যায়, তুমি একটু বলো তো আমাকে, KW-টাকে তাহলে কি বলে ডাকা যায়, বলো, বলতে পারবা কিনা? অবশ্যই পারবা, তাই না? KW যেটা বলছে এটা বলছে বিয়োজন ধ্রুবক, কোনটা বলছো, KD এটাকে বলছে। KW-টাকে বলতেছি আমরা, KW-টাকে বলতেছি পানির আয়নীকরণ গুণফল। পানির আয়নীকরণ গুণফলটা হলো কোনটা, ওই KW-টা আর কি, বুঝছো? তাহলে বা পানি আয়নিক গুণফল, পানি অটো আয়নীকরণ গুণফল, এগুলো বলা যেতে পারে, সমস্যা নেই। তাহলে এটা কোনটা হলো, KW-টা। তাহলে এবার তুমি আমাকে বলো তো, এই KW-টা, এই KW যেটা আছে, যেহেতু আমরা বললাম যে এগুলোর সাথে তাপমাত্রার সাথে কানেক্টেড আছে, KW কিন্তু তাপমাত্রার সাথে কানেক্টেড আর কি। KW কি বললাম, KW তাপমাত্রার সাথে কানেক্টেড। তাহলে KW আর তাপমাত্রা এই দুইটা হলো কানেক্টেড, বুঝছো? যদি তাপমাত্রা তুমি যদি কখনো বাড়াও তাহলে KW-র মানও বাড়বে, আর তাপমাত্রা তুমি যদি কখনো কমাও তাহলে KW-র মানটাও কমবে। তাহলে KW আর হচ্ছে তাপমাত্রা কেমন, একটা আরেকটা সমানুপাতিক। তাহলে KW বাড়লে তাপমাত্রা বাড়বে, KW কমবে, তাপমাত্রা কমবে আর কি। ঘটনা কি বুঝছো? হ্যাঁ। তাহলে ভাইয়া আমাদের হিসাব নিকাশ করা লাগবে কোন জায়গায়, আমাদের হিসাব নিকাশ করা লাগবে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমাদের হিসাব নিকাশ করা লাগবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। KW এর মান কত, KW এর মান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW এর মান হচ্ছে 1 × 10⁻⁻14। এটা হচ্ছে আমাদের KW এর মান। কখন এটা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি মান। যদি আমাদেরকে প্রশ্ন করে খ নাম্বারের জন্য পানি আয়নীকরণ গুণফলটা কত বের করে দেখাও, তাহলে আমাদের এই পর্যন্ত আসতে হবে আর কি। আসছি, সমস্যা আছে না? কিন্তু পানির কিন্তু এখনও আমরা নিজের বৈশিষ্ট্যগুলো হাবিজাবি অনেক কিছু পাই নেই, এখন অনেক কিছু করা বাকি আর কি। এখন ওই বাকি অংশটুকু আমরা একটু এই পাশে করতে চাই, এই পাশে একটু করতে চাই। এই বক্সটা থেকে একটু খেয়াল করে, এটা একটু এক্সট্রা টাইপের না, ঠিক তথ্যটা তোমার আগের জানা ছিল, তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর দিতেছি আর কি আমরা। কী কী প্রশ্ন আছে, খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো বুঝছো একটু আর কি। হ্যাঁ, বই পড়তে গেলে তোমার মাথার মধ্যে একটু ঝামেলা লাগতে পারে, তোমার মনে হতে পারে একটু ঝামেলাপূর্ণ, বাট ঝামেলাপূর্ণ জিনিসগুলো না, পড়তে পারলে বা বুঝতে পারলে জিনিসগুলো সহজ। এই জায়গায় যখন পানিটাকে ভাঙলাম তখন পানিটা কী হয়েছে, বিয়োজিত হয়েছে। এই পানিটা বিয়োজিত হয়েছে, ধরো যে H2O ও হচ্ছে বিয়োজিত হয়েছে আর কি, ও হচ্ছে বিয়োজিত হয়েছে। তাহলে সে যখন বিয়োজিত যখন হয় তখন ও কি তৈরি করতেছে, H+ তৈরি করতেছে, OH- তৈরি করতেছে আর কি, তাই না? তাহলে বিয়োজিত হয় কি, দুইটা ডিফারেন্ট আয়ন তৈরি করছে। ধর আমরা একটা নিয়ে চিন্তা করতেছি, একটা মানে হচ্ছে যে H+ কথা চিন্তা করি, যে একটা পানির অণু যদি ভেঙে যায় তাহলে মানে পানির অণু ভেঙে গেলে কতটা H+ তৈরি করছে। তুমি চাইলে দুটো নিয়ে চিন্তা করতে পারো, H+ চিন্তা করতে পারো, OH- চিন্তা করতে পারো। আমি কি নিয়ে চিন্তা করবো এই মুহূর্তে, H+ নিয়ে। তাহলে H2O যখন বিয়োজিত হয়েছে তখন H+ এর পরিমাণ তাহলে কত, এইটা একটু ভালো করে খেয়াল করে, কিন্তু এই জায়গাটা একটু ভালো করে, H+ও আছে, OH- আছে, দুইটা কেমন সমমোলার না, এটারও যদি 1 মোল হয় এটারও 1 মোল, তাহলে এটা স্কোয়ার করে দিতে পারি। তাহলে এটা কত, 10⁻⁻14। তাহলে এই পাশে হলো H+ এর স্কোয়ার, সেখান থেকে আমরা যদি ওটাকে রুট করে দেই তাহলে H+ এর ঘনমাত্রা কত আসবে, 10⁻⁷। তাহলে এখান থেকে যদি আমি কথাটা এরকম লিখি, যদি এটা বুঝতে অসুবিধা হয়, এটা আমি পরের পেজে গিয়ে আবারও দেখাই দিব 10⁻⁷ কোত্থেকে আসলো, 10⁻⁷ কোত্থেকে আসলো দেখাই দিব। তবু তুমি কিন্তু এমনি বুঝতে পারবা, এটার একটা, এর একটা 2 মোল না, তো দুটোই তো আসলে সমমোলার আছে আর কি। তাহলে কী হলো, এইটা আর এটাকে গুণ করে দিলে তাহলে কি, দুইটা H+ চিন্তা করলাম, সমমোলার থাকা মানে দুটো স্তর সমান আছে। তাহলে
তাহলে এর স্কোয়ার এইটা আর এটা গুণ করলে স্কোয়ার হয়েছে, তাহলে একটা এস প্লাসের ঘনমাত্রা কত, 10⁻⁷। একটা ওএস মাইনাসের ঘনমাত্রা কত, 10⁻⁷। তুমি যদি বলো পানির বিয়োজিত হওয়ার পর যেটা তৈরি করছে, যে কোনো একটা রেসপেক্টে আমরা চিন্তা করলে কত আসতেছে, 10⁻⁷, যে কোনো একটার জন্য বলতেছে কিন্তু আর কি, এস প্লাস অথবা ওএস মানে দুটোর জন্য বলতেছে না আপাতত, বলছে এটা এটা বিয়োজিত হওয়ার সময় এটা হয়েছে আর কি। বাট ওই পানির অণুটাই যখন অবিয়োজিত যখন থাকে, যখন অবিয়োজিত বা বিশুদ্ধ অবস্থায় যখন থাকে, এই কথাটাও ভাই লিখে দিয়ে আসছিলাম। এইটা হচ্ছে এই পানিটা যখন বিয়োজিত হয়ে গেছে, সেখান থেকে যে এইচ প্লাসটা আসতেছে তার জন্য ঘনমাত্রার কথা বলছে আর কি, বিয়োজিত হয়ে যাওয়ার পর। বা তুমি এভাবে চিন্তা করতে পারো, আরও সহজভাবে বলি কিছু কথা, এর 1 মোল ঘনমাত্রাটা এটার যদি হচ্ছে 1 হয়, এটা তাহলে 1 হয়, তাহলে এটা কত, তাহলে 1, তাহলে এইটারও ঘনমাত্রা যত, এটারও ঘনমাত্রা তত, এটারও ঘনমাত্রা তত, এভাবে বলতে পারো, সমস্যা তো আর নাই নাকি না। তাহলে আমরা ওই যে অবিয়োজিত অংশটুকু বলছি, এত অবিয়োজিত অংশটুকুর জন্য চিন্তা করে যদি সেই বিশুদ্ধ অবস্থার কথা বলি, অবিয়োজিত না বলে তুমি চাইলে এখানে কোনটা কথা বলতে পারো, ওই যে বিশুদ্ধ অবস্থার কথা আমরা বলতে পারি আর কি। তাহলে বিশুদ্ধ অবস্থায় তার ঘনমাত্রা কত ছিল, ঘনমাত্রা ছিল হচ্ছে 55.55 এরকম টাইপের ছিল আর কি। তাহলে যদি আমরা এই দুইটাকে এই যে আমরা যদি বলি বিয়োজিত, ধরলাম ডিসোসিয়েট হয়েছে, আবার ধরো যে H2O যেটা কিনা তোমার হচ্ছে একদম পিওর অবস্থায় আছে, যেটা কিনা ডিসোসিয়েট যেন হয় নাই, এটা যদি আমরা অনুপাত করি তাহলে কত আসে, 10⁻⁷ ডিভাইডেড বাই 55.55, তাই না? আচ্ছা, অনুপাত করে লাভটা কি, তাহলে এটাকে এরকম লেখা যায় কিনা, 1/55.55 ইন্টু 10⁻⁷, এভাবে লেখা যায়। এটার মানে কি, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই এতগুলো 55.55 ইন্টু 10⁻⁷, এতগুলো H2O, বিশুদ্ধ H2O মধ্যে মাত্র একটা H2O বিয়োজিত হয় আর কি। বিয়োজিত হয়ে কী তৈরি করে, এইচ প্লাস আর হচ্ছে ওএস মাইনাস তৈরি করে আর কি। ব্যাপারটাকে বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এই পানির যে চিন্তা করতেছি আমরা, পানি যে বললাম বিশুদ্ধ অবস্থায়, সেটা কি বিয়োজিত হয় কি হয় না? বিশুদ্ধ অবস্থায় সাধারণত সেটা বিয়োজিত অবস্থায় থাকে না, তবে এতগুলো অণুর মধ্যে মাত্র একটা অণু আসলে নিজেদের পানির অণুগুলোর মধ্যে এই ধরনের অ্যাসিড বেস কাহিনী করে সে কী হতে পারে আর কি, বিয়োজিত হইতে পারে। তাহলে পানি নিয়ারলি নিজে কেমন, নিজে হচ্ছে যে তুমি অ্যাসিডিকও বলতে পারতেছো না, বেসিডিকও বলতে পারতেছো না, ওর পরিমাণ খুবই খুবই কম। তাহলে পরবর্তীতে বিজ্ঞানীরা যখন চিন্তা করলো কোনো একটা পদার্থকে আমি অ্যাসিড বলবো নাকি আসলে ক্ষার বলবো আর কি, সেটা কার রেসপেক্টে চিন্তা করবো আসলে আমি অ্যাসিডের মানে পানির রেসপেক্টে চিন্তা করবো। তাহলে পানিটাকে আমি ধরবো কত, আসলে পানিটাকে আমি ধরবো হচ্ছে নিউট্রাল। পানির থেকে যদি ওইখানে এস প্লাসের পরিমাণ বেড়ে যায় তাহলে তাকে আমরা অ্যাসিড বলবো, যদি এস প্লাসের পরিমাণ কম থাকে তো উল্টা ওএসের পরিমাণ যদি মানে বাড়ে তখন সেটাকে আমরা হচ্ছে যে কি ক্ষার বলবো আর কি। এভাবে জিনিসটাকে স্ট্যাবলিশড আসছে। তো ওই জিনিসটাকে পরবর্তীতে আমরা কি দেখি, পরবর্তীতে আমরা পিএইচ স্কেল আকারে দেখি আর কি, বুঝছো? আমরা যেন কী করলাম একটু আগে, আমরা ওই জিনিসটা একটু আরেকবার এখান থেকে রিক্যাপ করে নিয়ে আসবো। আমরা কি বললাম, আমরা বললাম H2O যখন বিয়োজিত হইতেছে তখন H প্লাস আসে আর OH মাইনাস আসে, তাই না? সেখান থেকে আমরা কি বললাম, KW সমান হলো 10⁻⁻14 সমান H প্লাস এর ঘনমাত্রা ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা, এটা বলছি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা 10⁻⁻14 রাখলাম। আমরা বলছিলাম কি এই দুইটা সমান অনুপাতে এখানে আছে, তার মানে হচ্ছে কি একটার ঘনমাত্রা সমান, ধরো যে একটার সাথে আরেকটা সমান করে নিতে পারি, তাহলে এটা স্কোয়ার করে নিলাম, এটা সমান বলে নিয়ে। তাহলে কি হইলো, আবার তুমি যদি এটা না বলতে চাও তুমি এরকমও বলতে পারো, তুমি চাইলে এরকমও বলতে পারো OH মাইনাসের স্কোয়ার, এটাও বলতে পারো, তাই না? বলছো আর কি। বলে তাহলে তুমি কি বের করতে পারো এখান থেকে, H প্লাসের ঘনমাত্রা এখান থেকে 10⁻⁻7, যেটা একটু আগে লিখছিলাম। OH মাইনাসের ঘনমাত্রা তুমি এখানে কি লিখতে পারো, 10⁻⁻, সুন্দর করে 7। তাহলে এইগুলোকে তুমি যদি পাওয়ার করো আর কি, মাইনাস লগ অফ H প্লাসের ঘনমাত্রা, তখন সেটা হয়, তার নাম কি হয়, পিএইচ। তাহলে সেটা কত হয়, সেটা আসে হচ্ছে 7। এখান থেকেও আসে, সেটা তাহলে কত আসবে, POH আসবে, সেটা তাহলে কত হবে, 7। তাহলে এই সুন্দর করে দাগ দিলে যোগ করে দেওয়া যায় PH প্লাস POH সমান তাহলে কত হলো, এইটাই হলো আমাদের কাছে সেই পিএইচ স্কেলটা, তাই না? যেখানে পিএইচ স্কেলের মধ্যে কি থাকে, এরকম থাকে আর কি, তাই তো?
তাহলে এখান থেকে এসে জিনিসটা এই জায়গায় দাঁড়াইছে। এবার কি করা হলো তখন, তাহলে যেহেতু আমরা স্কেল পাইছি যেহেতু আমরা একটা স্কেল পাইছি এইরকম একটা স্কেল টাইপের, যেখানে পানির জন্য যখন আমরা চিন্তা করলাম স্কেলটা কীরকম হইলো, 0 থেকে শুরু করে 14 পর্যন্ত আসতেছে। যদি দুটার যোগফল কত হয় 14 হয়, তাহলে অবশ্যই 0 থেকে শুরু করে 14 পর্যন্ত হয়েছে আর কি। তাহলে এই জায়গার মাঝ বরাবর যে জায়গাটা আছে আর কি, এই জায়গার মাঝ বরাবর যেটা আছে, মাঝ বরাবর তাহলে কত হবে, মাঝ বরাবর তাহলে হবে 7 হবে আর কি। তাহলে পিএইচ এর মানটা 7 হয়, পিওএইচ এর মানও তাহলে কত হয় 7 হয় আর কি। তাহলে এই যে জায়গাটা এটা ধরা হয়েছে কি আসলে, এই পানির জন্য পানিকে নিউট্রাল ধরে হিসাব নিকাশ করা হয়েছে আর কি, তাই না? পানিকে নিউট্রাল ধরে হিসাব নিকাশ করা হয়েছে। পানির পিএইচ কত এখানে 7। তাহলে এই জায়গাটায় পিএইচ কত 0, এই জায়গাটায় পিএইচ কত, পিএইচ হলো এই জায়গাটায় 14। এখন তুমি যদি দেখো কখনো কোনো কিছুর পিএইচ, কোনো কিছুর পিএইচ 7 থেকে কম যদি আসে, তখন ওইটাকে আমরা কি বলি, তখন ওই সলিউশনটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডিক বলি আর কি। আর তুমি যদি দেখো 7 থেকে বড় হয়ে গেছে, 14 কাছাকাছি গেছে বা 7 থেকে একটু বড়, তখন তাকে তুমি কি বলো, তাকে তুমি হচ্ছে বেসিক বলো আর কি। বেসিক মানে ক্ষারধর্মী বলো আর কি, সেরকম টাইপের না? তাহলে ভাইয়া এটা কোনো কথা, আমরা যদি পিএইচ না বলে আমরা যদি পিওএইচ দিয়ে যদি বলতাম, তাহলে কি স্কেল দাঁড় করানো যাইতো, সুন্দরভাবে দাঁড় করানো যাইতো আর কি, তাই না? পিওএইচ দিয়েও আবার স্কেল করা যেতে পারে। পিওএইচ স্কেল এটা তো আমরা আসলে স্কেল এরকম করে দেখি না, বাট পিওএইচ স্কেল দিয়েও বলা যেতে পারে, যেহেতু আমরা পিএইচ প্লাস পিওএইচ সমান 14 এরকম করে বের করে নিয়ে আসছি তখন। তাহলে কি বলতে পারি, তাহলে পিওএইচ স্কেল যদি দাঁড় করাইতাম, তাহলে 0 থেকে 14 পর্যন্ত হতো পিওএইচ স্কেল। মাঝ বরাবর দাগটা আমাদের পানির জন্যই নিতাম, তাহলে সেটার জন্য কত আসতো, 7ই আসতো আর কি, তাই না? এবার আমরা যদি এটাকে তাহলে কি বলতেছি, এটাকে আমরা ওই নিউট্রালই বলতাম, এটাকে আমরা নিউট্রাল বলতাম, নিরপেক্ষ বলতেছি। 0 থেকে 14-এর দিকে যদি যাইতো, এটা কার জন্য চিন্তা করতেছো, এটা চিন্তা করতেছো যে পিওএইচ এর জন্য, পিওএইচ 0, পিওএইচ 14। পিওএইচ 0 কখন, যখন পিএইচ 14, তাই না? তাহলে এই জায়গাটায় যদি এইটা যদি হয় পিওএইচ 7 থেকে যদি পিওএইচ যদি কম হয়, তখন এইটা হচ্ছে বেসিক মানে ক্ষারীয়। 7 থেকে যদি বেশি হয় বা 14 কাছাকাছি যদি পিওএইচটা আসে, তখন সেটা হচ্ছে আবার কত, অ্যাসিডিক। বাট আমরা একাডেমিকে কোনটা পড়ি, আমরা একাডেমিকে এইটা পড়ি, সো আমরা আসলে এটাই পড়বো। কেন আছে এখন কোনো নেই, তো আমরা আসলে পিওএইচ স্কেল বলতে পারি। তাহলে পিএইচ স্কেলটা 0 থেকে 14-র মধ্যে কেন, উত্তর কি, কারণ এই যে কেডাব্লিউ এর মানটা 14-র মধ্যে কেন, কারণ কেডাব্লিউ এর মান এত। বাট যদি আমরা ডিফারেন্ট তাপমাত্রায় যাইতাম, তাহলে কেডাব্লিউ এর মানটাও চেঞ্জ হইতো, আর কেডাব্লিউ এর মান চেঞ্জ হওয়া মানে কি, পিএইচ স্কেলটাও তখন কম বেশি হইতো আর কি। বিশ্বাস হচ্ছে না? তুমি যদি কেডাব্লিউ এর মানটা এই জায়গায় 10⁻13 নিতা, বা ধরো যে 7.5 × 10⁻14 নিছো, তো তখন তাহলে কি ওটার উপর ভিত্তি করে এইচ প্লাসের এখান থেকে এই মানগুলো আলাদা আলাদা আসতো না? তখন পিএইচের এই মান আলাদা আসতো, পিওএইচের এই মান আলাদা আসতো, তখন এই দুটোকে যোগ করে দিলে কত, 14 হইতো। তাহলে 14 তো হইতো না, 14 থেকে কম বেশি হইতো একটা, তাহলে 0 থেকে ওই কম বেশি মান পর্যন্ত স্কেলটা দাঁড়াই যাইতো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছো? তখন কিন্তু নিউট্রাল পয়েন্ট কোনটা হইতো, এর রেসপেক্টে ধরে যে পিএইচটা বের করবে সেটা তখন নিউট্রাল পয়েন্ট হইতো আর কি। আমি কি ব্যাপারটা তোমাকে বুঝাতে পারছি? কোনো ডাউট আছে এখানে? ক্লিয়ার না? চলো, তোমার যদি ক্লিয়ার না হয় তাহলে একটু যদি তোমাকে বলি, ধরো তোমাকে যদি এরকম বলা হয় যে কোনো কিছুর জন্য কেডাব্লিউ এর মান তোমাকে দিয়ে দিছি 10⁻−12 এরকম ধরনের দিয়ে দিছি আর কি। তাহলে ওইটার জন্য এই অবস্থায় আছে। এখন তোমাকে বলে দিলাম আমি বলে দিচ্ছি হচ্ছে কিসের জন্য, ধরো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত আর কি। ধরো তোমাকে এরকমভাবে এটার জন্য পিএইচ বের করতে বলছি, ঠিক আছে? এটার পিএইচ বের করতে বলছি, এটা। সো এই জায়গায় তখন কী হবে, আগে তো আমাকে কেডাব্লিউর মান দেখো 10⁻14 কিন্তু না, তাহলে আমি স্কেলটাকে ডেভেলপ করে নিব আর কি। স্কেল ডেভেলপ করবো তাহলে কেমনে, আমি জানি এইচ প্লাস এর স্কোয়ার সমান হইল 10⁻14। আমি আগেরটাকে একটু ছোটো করে নিয়ে আসতেছি, তাই সেখান থেকে আমি এইচ প্লাস, এটা কিন্তু পানির জন্য, তা 10⁻6। তাহলে আমি যদি এইটার জন্য পিএইচ যদি বের করি, পিএইচটা তাহলে কত আসবে 6। ওইটার জন্য যদি আমি পিওএইচ বের করি তাহলে কত আসবে 6।
এবার তাহলে আমার স্কেলটা তাহলে কত দাঁড়াইলো, পিএইচ প্লাস পিওএইচ সমান হলো দাঁড়াইলো তাহলে কত 12। আমার স্কেলটাই কিন্তু এইটা, আমার স্কেলটাই কিন্তু এইটা। তাহলে স্কেল যদি এইটা হয় তাহলে স্কেলটা তাহলে কেমন পাইছি, যদি আমি পিএইচের রেসপেক্টে পিএইচ স্কেল করি তাহলে 0 থেকে 12 পর্যন্ত হচ্ছে পিএইচ স্কেল, আর মাঝখানে 6 নাম্বারটা যেটা, যে 6 নাম্বার দাগটা এটা হচ্ছে আমার কাছে নিউট্রালটা আর কি, তাই না? এটা হচ্ছে আমার কাছে স্কেল। এখন যখন আমাকে পিএইচ বের করতে বলছে তখন আমাকে পিএইচ বের করবো কার রেসপেক্টে? তুমি কি আগের 0 থেকে 14 ওই স্কেলে বের করবা? না, তুমি কিন্তু এই স্কেলটাতে বের করবা। তখন তাহলে উপায় কি, তুমি যখন এখানে বের করতেছো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে পিওএইচ বের হবে মাইনাস লগ অফ ওএইচ এর ঘনমাত্রা, ওএইচ এর ঘনমাত্রা, ওএইচ এর ঘনমাত্রা কত, মাইনাস লগ অফ 0.1 দিলা সুন্দরভাবে, দিলে তাহলে কত আসবে, পিওএইচ আসতেছে সুন্দর করে 1 আসতেছে আর কি। পিওএইচ যদি 1 আসে তাহলে পিএইচ কত হবে, তাহলে পিএইচ তাহলে কত হবে, তাহলে এই ফর্মুলা কিন্তু তোমাকে কাজে লাগাইতে হবে, নট ওই 14 কিন্তু আর কি এখানে। তাহলে কত হইল 12 মাইনাস পিওএইচ, তাহলে কত হইল 12 মাইনাস সুন্দর একটা 1, হিসাব নিকাশ করলে আসতেছে 11। সো তোমাকে একটু জাস্ট মাথায় রাখতে হবে কিন্তু যে কি বলছে। যদি আমাদের কাছে কিছু বলে দেওয়া না থাকে এই পার্টটা তাহলে কি বুঝবো, মনে হয় পিএইচ স্কেল 0 থেকে 14 দিয়েই বলতেছে আর কি। আদারওয়াইজ তোমাকে কিন্তু ভাই একটু চিন্তা করা লাগবে আর কি, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আমাদের সাধারণত বইগুলোতে এরকম করে খুব একটা দেখা যাইতেছে না, তবে তবে তোমার কাছে এগুলো চলেও আসতে পারে আর কি, ঠিক আছে? আমরা কিন্তু চেষ্টা করতেছি যে প্রত্যেকটা জিনিস ধরে 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 বোঝানোর জন্য করে আর কি। এই যে আমার ফ্রি প্লেলিস্ট এবং আমার পেইড ব্যাচ, ঠিক আছে? সো দুটোর মধ্যে পার্থক্য কী, এটা একটা সুন্দর প্রশ্ন আসছে। সো পার্থক্য বলতে খুব তেমন কিছু নাই, পার্থক্য বলতে খুব তেমন কিছু নাই। কীরকম হইতো যদি আমার এটা পেইড ব্যাচ আমার হইতো, তখন এটা হইতো এরকম যে আমি যখন পড়তেছি তখন তোমাদের মধ্যে কেউ সুন্দর কমেন্ট করতে, ভাইয়া এটা বুঝি নাই, ভাইয়া এই জায়গাটা এটা হইলে কেমন হইতো, তখন হচ্ছে আমি দাঁড়াই তার সাথে ইন্টারেক্ট করে তার কিছু উত্তর নিতাম অ্যান্ড তাকে ওইটা বলার চেষ্টা করতাম আর কি। এইটা হচ্ছে একটা সুবিধা। 2 নম্বর কথা হচ্ছে যে এরকম টাইপের যে তোমাদের এরকম প্র্যাকটিস করতে গিয়ে বেশ কিছু প্রবলেম বের হয়ে যেতে পারে, তো তখন হয়তো বা এই মুহূর্তে সেটা সমাধান দরকার, কিন্তু আমি হচ্ছে যে তোমাদের কাছে এই মুহূর্তে উত্তর দিতে পারছি না, 2 দিন পরে উত্তর দিয়ে ফেলছি আর কি। এরকম একটা কমেন্ট হয়েছে এরকম যে বেশ কিছু দিন কমেন্টটা ঝুলেছিল, আমি না দেখি নেই, হ্যাঁ ও গ্রুপের অনেক নিচে পড়ে গেছিলো, আমাকে মেনশন দেয়নি। তোমার ভালো একটা কথা বলতেছি, কেউ যদি কোনো পোস্ট করো আমাকে মেনশন দিও আর কি এই জায়গাটায়, তো যার জন্য দেখিনি এটা মিস হয়ে যেতে পারে। সো ওই জায়গাটা একটু সুবিধা। আর একটা কী হয়, এখানে মাত্র প্র্যাকটিস করলাম একটা, হয়তো ওখানে আমরা বেশ কিছু প্র্যাকটিস করতে পারবো আর কি এই। বাট আদারওয়াইজ কন্টেন্টের জায়গায় কন্টেন্টের ডেপথ, কন্টেন্টের বোঝাপড়া সব কিছু আসলে এখান থেকে খুব বেশি পার্থক্য নেই, তাই না? সো এটা আসলে হওয়ার কোনো চান্স নেই, আমি একই মানুষ। তো যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে যাই। সো এটা গেল পিএইচ স্কেলের ব্যাপারটা গেছে। কোনো ডাউট আছে এখান থেকে? কোনো ডাউট এখানে নেই। তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো তো, তাহলে ভাইয়া এই পিএইচ এর মানটা পানির সাথে যেহেতু তুলনা করতেছেন, পানির সাথে তুলনা করছেন, আপনি এখানে লিখছেন পানি, এখানে লিখছেন পানি, এখানে লিখছেন পানি, পানি মানে স্বাদ। তো যদি আমরা তাহলে অন্য কিছু, তাহলে পিএইচ কমে কেমনে বাড়ে কেমনে, যদি আমরা একটা অ্যাসিড দিই তখন সে কী করে, তখন সে এই পানির মধ্যে যায়, গিয়ে পানির ওখান থেকে এইচ প্লাসটা বের করছে, তাহলে এখান থেকে এইচ প্লাসটার পরিমাণটা বাড়তেছে, তো এইচ প্লাসের পরিমাণ বা তার পাওয়ার বাড়ে, তখন ওই এইচ প্লাসটা এই দিকে চলে যায় আর কি, তাই না? তখন দেখা যায় যে কি এই ওএইচ এর পরিমাণটা কমে, এইচ প্লাসের পরিমাণটা বাড়ে, এইচ প্লাসের পরিমাণ বাড়ে 10⁻⁷ থেকে শুরু করে 10⁻⁻6 বা -5 -4 এদিকে যায়, তখন এই মানটা এদিকে কমে। তার মানে অ্যাসিড বা ক্ষার দিলে তখন পানি ভেঙে যায়, পানি ভেঙে যাওয়ার পরে তখন এই পিএইচ স্কেলের মধ্যে থেকে আমরা চিন্তা করতে পারি পিএইচের মানটা কম বেশি হয় আর কি। ব্যাপারটা বুঝতে পারছি? তো পিএইচ স্কেলটা কি, অ্যান্ড এটার এন্ড পয়েন্ট, শুরুর পয়েন্ট কোনটা, শেষের পয়েন্ট কোনটা, মাঝখানের পয়েন্ট কোনটা, পানির মধ্যে অ্যাসিড দিলে কি হয়, বিশুদ্ধ পানি কি, সবগুলো জিনিসকে ক্লিয়ার হওয়া শুরু করছে বা ক্লিয়ার হয়েছে? বলো, ক্লিয়ার হয়েছে? ডান ডান, এটা কমেন্ট করো আর কি, জানাইও এই পার্টটা। তাহলে আমার এটা গেল পানি আয়নিক গুণফল গেছে, আমরা আমাদের কাছে কি পড়ছি, বিশুদ্ধ পানি ঘনমাত্রা পড়ছি, সমস্যা নাই। পিএইচ স্কেলটাও আমরা একটা লেভেলে পড়ে ফেলছি আর কি। স্কেলটা যে চেঞ্জ হতে পারে তখন আমরা কি হইতে পারে এটা আমরা দেখে ফেলছি আর কি, বুঝছো? সো তার মানে একটা জিনিস নাই। তো তোমাদের কাছে একটা ছোট্ট একটা জিনিস শুধুমাত্র বলে রাখি, তোমাদের ছোট্ট একটা জিনিস বলে রাখি, এটা তোমরা একটু নিজেরা করে নিবা, হ্যাঁ এই জায়গাটা নিজেরা একটু করে নিবা এই জায়গাটায়, এটা তোমাদের বাসার কাজ, এটা তোমাদের বাসার কাজ। তোমরা হাজারি নাগ স্যারের বই হোক বা যে স্যারেরই বই হোক, একটু খেয়াল করবা তো এই কেডাব্লিউ এর মান বিভিন্ন তাপমাত্রায় দেওয়া আছে, বিভিন্ন তাপমাত্রায়
ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হয়। এই চার্ট একটা আছে আর কি, এটা একটা চার্ট আছে বইয়ের মধ্যে, তো ওই চার্টটা তুমি দেখবা, চার্ট দেখবে, একটু দেখে রাখিও একটু আর কি। হ্যাঁ, আমি তোমাকে বলছিলাম আগের কোনো একটা জায়গায় যে কেডাব্লিউ এর মান তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে বাড়ে, তাই না? তো তবুও একটু যারা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাই, তো তাদের ক্ষেত্রে দেখা যায় এই চার্টগুলোর এই জায়গাগুলোর মানগুলোর থেকে প্রশ্ন হইতে পারে আর কি। তো এই জন্য তোমাকে বললাম একটু দেখে তুমি এই জায়গায় মুখস্থটা রাখার চেষ্টা করিও। বাট কেডাব্লিউ এর মান 10⁻14 এটা মনে রাখলেই হয়, বাট আরও এক্সট্রা মনে রাখতে পারলে ক্ষতি তো আর নাই, তাই না? বাট এর চার্ট দেখতে বলছি, দেখে রাখো আর কি, ঠিক আছে? গেল। এবার আসেন অম্লত্ব বা ক্ষারকত্ব। আমরা তো অ্যাসিড ক্ষার তো চিনেই আসলাম একটু আগে, তাই না? অ্যাসিড ক্ষার তো আমরা চিনেই আসলাম। তাহলে অম্লত্ব কী জিনিস? অম্লত্ব একটা বৈশিষ্ট্য। ক্ষারকত্ব কী জিনিস? ক্ষারকত্ব একটা বৈশিষ্ট্য আর কি। অম্লত্ব কার বৈশিষ্ট্য? একটা ক্ষারের বৈশিষ্ট্য আর কি। অম্লত্ব হচ্ছে একটা ক্ষারের বা ক্ষারকের বৈশিষ্ট্য। ক্ষারের বৈশিষ্ট্য হচ্ছে অম্লত্ব, ঠিক আছে? আর ক্ষারকত্ব কাকে বলে? অ্যাসিডের বৈশিষ্ট্য আর কি, একটা অ্যাসিড এর বৈশিষ্ট্য। ব্যাপারটা বুঝিনি। মানে হচ্ছে যদি অ্যাসিডের জন্য থাকে হচ্ছে, ক্ষারের জন্য থাকে হচ্ছে অম্লত্ব, আর 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 কি বললাম, অ্যাসিডের জন্য থাকে হচ্ছে ক্ষারকত্ব। অ্যাসিডের জন্য থাকে হচ্ছে ক্ষারকত্ব। তো দুইটা কিন্তু একটু উল্টাপাল্টা, তাই না? উল্টাপাল্টা টাইপের শব্দ আর কি, শব্দের মার পেঁচে কখনো আটকাই যেতে পারো এরকম। তাহলে একটু আমরা দেখি কি হয়। আমরা প্রথমত নিলাম একটা ক্ষার নিয়ে চিন্তা ভাবনা করি আর কি। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড নিছে, এটা একটা ক্ষার। আবার ধরো আমরা চিন্তা করলাম, আমরা নিলাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিছি, এইটা একটা ক্ষার, ঠিক আছে? তো এবার তুমি আসো যে কি হয় ঘটনাটা দেখি তো। এই ক্ষারের সাথে আমরা যদি তার অম্লত্ব যদি বের করতে চাই, ক্ষারের যদি তুমি অম্লত্ব বের করতে চাও, তখন তুমি বিক্রিয়া করবে হচ্ছে এক ক্ষারকীয় একটা অ্যাসিডের সাথে আর কি, মানে যেটা একটা H+ দান করে তাকে। তার মানে সেটা কি আছে? সেটা হচ্ছে আমাদের কাছে HCl আছে, HNO3 আছে, এরকম আর কি। তার মানে HCl দিয়ে বিক্রিয়া দিতেছে, দিলে তখন কি হবে? এইটার থেকে শুধুমাত্র এই একটা H+ আসবে, এখান থেকে একটা H+ আসবে, এখান থেকে কি আসবে, এখান থেকে হচ্ছে একটা H+ আসবে, তাই না? তাহলে এই অ্যাসিডগুলো কি দিতে একটা H+ দিতে পারে, আমাদের দরকার হচ্ছে একটা একটা করে দিবে, তাহলে আমার হিসাব করার সুবিধা হবে আর কি। আর এইখান থেকে তাহলে কি হয়, এখান থেকে যাবে হচ্ছে একটা OH মাইনাস যাবে, তাহলে একটা OH মাইনাস একটা H+ মিলে কি তৈরি হবে বলো তো? মিলে ধরুন কি তৈরি হবে, মিলে এখান থেকে 1 মোল পানি তৈরি করবে আর কি। আর বাকি যেটা আছে তাহলে বাকিটা মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করছে। তাহলে এই যে 1 মোল পানি তৈরি করছে, তাই না? তাহলে এর পানি তৈরি করা মানে কিন্তু প্রশমন বিক্রিয়া ওইদিকে যাচ্ছে। আমাদের তাহলে বলো, এই একটা ক্ষার একটা অ্যাসিডকে, মানে এক ক্ষারকীয় একটা অ্যাসিড, মানে যে কিনা একটা H+ দান করতে পারে, তাকে সে প্রশমিত করছে আর কি, মাত্র একটাকে। তার মানে এই যে ক্ষারটা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা তুমি নিছো, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটার অম্লত্ব তাহলে কত হবে আর কি? এটা যেহেতু একটা HCl-কে প্রশমিত করছে, একটা অ্যাসিড প্রশমিত করছে, তাহলে এর অম্লত্ব হবে হলো সুন্দর করে 1, বুঝছো? কিন্তু এখানে তাহলে কি হলো, এখানে যদি আমরা এখানে বিক্রিয়াটা দেই, বিক্রিয়া করলে তাহলে কি এখানেও পানি তৈরি হবে, পাশাপাশি এখানে কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে আর কি। বাট এর ব্যালেন্স করার জন্য এখানে 2 দিতে হবে, তাহলে এখানেও তাহলে 2 দিতে হবে, তাই না? তাহলে ব্যালেন্স করছি। তাহলে এর কি করছে, এর 1 মোল, এর 2 মোল HCl-কে প্রশমিত করছে। তাহলে 2 মোলকে যদি প্রশমিত করে, তখন এটার জন্য তার অম্লত্ব তাহলে কত হবে? তাহলে এটার জন্য অম্লত্ব হবে 2। তাহলে একটা ক্ষার যতটা HCl-কে বা যতটা এক ক্ষারকীয়, অর্থাৎ যারা একটা H+ দান করতে পারে তাকে যতটা প্রশমিত করে, তখন সেটাকে আমরা বলতেছি তার জন্য কি, তার অম্লত্ব বলে আর কি। কোনো ডাউট আছে? নাই? এরা কার জন্য বললা? এটা তুমি বলছো হচ্ছে কার জন্য? ক্ষারের জন্য বলছো আর কি। তো হোয়াট ইফ আমরা ক্ষার না নিয়ে আমরা একটা অ্যাসিড নিছি, তাহলে উল্টা কথা বলতে হবে আমাদেরকে এখানে। উল্টা কথা বলা মানে কি? উল্টা কথা বলা মানে হচ্ছে ধরো আমরা নিলাম হচ্ছে একটা HCl অ্যাসিড, আমরা নিলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, আমরা নিলাম হইলো
ধরো যে H3PO4 এটা একটা নিছে, এগুলোর সাথে তাহলে বিক্রিয়া দেওয়ার জন্য তাহলে কাকে বেছে নেব এখানে যেমন আমরা একটা অ্যাসিড HCl-কে বেছে নিয়েছিলাম যেখানে একটা H+ দেয়, এবার তাহলে আমরা কি নিব, এমন একটা ক্ষার বেছে নিব যেখানে একটা OH- দেয়, তার নাম হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারো, সমস্যা নেই। সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা, তুমি তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো। বিক্রিয়া দেওয়ার পর তাহলে কী উৎপন্ন হবে, এর সাথে 1 মোল পানি, এখানে বিক্রিয়া তুমি দাও, তুমি দেখবা এর সাথে 2 মোল পানি আসবে, আগের থেকেই লিখে রাখলাম। এর সাথে বিক্রিয়া করার সময় 3 মোল পানি আসবে। কেন 3 মোল পানি আসবে, ব্যালেন্স করবো না আমরা, সমস্যা নেই। এর সামনে এখানে 3 দিয়ে গুণ হবে, এর সামনে 2 দিয়ে গুণ হবে। মনে হচ্ছে যে ভাইয়া মুখস্থ লিখে ফেলতেছি, আলটিমেটলি ওই রকমই প্রায় আর কি। লিখতে লিখতে দেখবা যে তোমারও একসময় মুখস্থ হয়ে গেছে। তোমরা যারা বোঝো না যে তোমার পড়াশোনা কোন লেভেলে আছে, বলা এইটা হচ্ছে একটা উপায় বোঝার যে আমি আমার পড়াশোনা কোন লেভেলে আছে আর কি, আমি কি প্রো লেভেলে চলে যেতে পারছি কিনা। ঠিক আছে, কী উপায়, তুমি পড়াশোনা করার সময় এমনভাবে দেখবা যে লেখার সময় কলমে লিখে ফেলতেছে আর কি, তুমি চিন্তা করে আগেই কলম লিখে ফেলতেছে, তারপরে তুমি জিনিসটা এতবার পড়ে ফেলছো, তোমার ব্রেনে মনে রাখা লাগতেছে, তোমার মনে হয় সব হাতটা সব মনে রাখছে, একদম অটো পাইলট মোডে চলতেছো এরকম আর কি। মুখস্থ নাই জিনিসটা, ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস 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 করতে এমনভাবে করে ফেলছো, এখন ওই ম্যাথ বা ওই পড়াশোনাটাই মনে রাখছে তোমার এমনি। বাপরে, আমার আর কোনো দরকার নাই যে ওকে কষ্ট দেওয়ার, এর থেকে ও যখন লিখতে বসবে অটোমেটিক আমি লিখে ফেলবো আর কি। এই জন্য একটা জিনিস বহুতবার করে পড়বা, তাহলে দেখবে বহুতভাবে প্র্যাকটিস করবা, তাহলে কাজে লাগবে। তাহলে তুমি কি দেখলা এখানে, একটা কথা বলো তো, এখানে এর সামনে আছে কত 1, এর সামনে আছে কত 2, এর সামনে আছে কত 3, তাহলে এই অ্যাসিডটা এই ক্ষারটাকে 1 মোলে প্রশমিত করছে, এইটা কত 2-এ প্রশমিত করছে, এটা কত 3-এ প্রশমিত করছে বা 3 মোলকে প্রশমিত করছে। তাহলে আমরা এটার জন্য কি বলতে পারবো, এটার জন্য হয় ক্ষারকত্ব হয়, এটার জন্য হয় ক্ষারকত্ব, ক্ষারকত্ব কত হবে 1। এইটার জন্য তাহলে ক্ষারকত্ব কত হবে, এটার জন্য ক্ষারকত্ব কত হবে, এটার জন্য ক্ষারকত্ব হবে হচ্ছে 2, এটার জন্য ক্ষারকত্ব কত হবে, এটার জন্য ক্ষারকত্ব হবে 3। ব্যাপারটা তোমাকে বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, তো তোমার কাছে কয়েকটা প্র্যাকটিস করতে হবে, তাই তো, কয়েকটা তোমার কাছে প্র্যাকটিস করা লাগবে আর কি। যেমন ধরো Al2O3, ঠিক আছে, যদি তোমাকে বলে এটার সাথে তুমি HCl এ বিক্রিয়া দিছো, তার মানে এটা একটা অ্যাসিড, তার এটা একটা ক্ষার, বিক্রিয়া দিলে কি উৎপন্ন করবে, AlCl3 উৎপন্ন করবে, সাথে পানি উৎপন্ন করবে আর কি। ব্যালেন্স করার উপায় আছে না, 3টা ক্লোরিন আছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করা লাগতো, বাট অ্যালুমিনিয়াম আছে এখানে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করো আগে, তাহলে সুবিধা হবে। 6টা ক্লোরিন হলো, তাহলে এখানে 6 দিয়ে গুণ করো, তাহলে একে তুমি 3 দিয়ে গুণ করো, দেখবে সব কিছু মিলে গেছে। তাহলে তুমি কি দেখলা, এইটা একটা ক্ষার ছিল, এটা একটা ক্ষার ছিল, ও 6 মোল HCl-কে প্রশমিত করছে, তাহলে ক্ষার হলে তার কি হয়, তার হয় হচ্ছে অম্লত্ব হবে আর কি, তার অম্লত্ব হবে। তাহলে এটা অম্লত্ব তাহলে কত, এটা অম্লত্ব হচ্ছে সুন্দর করে একটা 6, তাই না, এই হচ্ছে একটা অবস্থা। তাহলে তোমাকে এরকম বেশ কয়েকটা প্র্যাকটিস করতে হবে, আমি তোমাকে একটু মনে হতে পারে বইয়ের দিক থেকে ব্যতিক্রম, হ্যাঁ বইয়ের দিক থেকে ব্যতিক্রম মনে হতে পারে, বাট জিনিসটা ব্যতিক্রম না। H3PO3 এটার জন্য হলো 2, H3BO3 এটার জন্য হইল 1, ঠিক আছে। আবার তুমি একটু বই খুঁজবা Fe2O3 এটার জন্য তাহলে কত হয়, তারপর তুমি একটু বই খুঁজবা, তুমি এটার জন্য খুঁজে দেখবা কত হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো তুমি একটু খুঁজে দেখবা, আমি তো 2টা লিখে রাখছি তাই না, এই যে এটা তোমাকে খুঁজে দেখতে বলছি, ঠিক আছে। এটা তুমি কী মনে রাখবা যে কেন ভাইয়া খালি রাখছে, ভালো ভাইয়া পায় না তাই, ঠিক আছে, বলছে মনে রাখবা যে ভাইয়া পায় না তাই খালি রাখছে আর কি। দেখো আমি যখন তোমাকে পড়াইতে বসতেছি, আমি সেম জিনিসটা এখানে যেটা করতেছি, আমি এটা নিজের ব্যাচেও এইটাই কাজ করি আর কি, আমি এইটাই সেম কাজটা ওইখানেও করি। কেন, কারণ তোমাকে বাসার কাজ দেওয়া লাগবে, সব কাজ আমি করাই দিব, স্পুন ফিডিং আমার পছন্দ না, ঠিক আছে, স্পুন ফিডিং আসলে আমার পছন্দ না, কারণ আমি আশা রাখি পার্সোনালি যে তুমি আমার কাছ থেকে এইটুকু পড়াশোনা করার পরে, সেটা তুমি ইউটিউবে দেখো বা যেখানেই দেখো, দেখানোর পরে তুমি যেন নিজেকে প্রুফ করে দিয়ে আসতে পারো, অ্যান্ড তুমি তোমার একটা কাঙ্ক্ষিত জায়গায় যেন পৌঁছাতে পারো আর কি। তাহলে আমি চেষ্টা করে লাভ নেই, চেষ্টা কারে করা লাগবে, তোমাকে। তা তুমি তাহলে কীভাবে চেষ্টা করবা, ভাইয়া তোমার কিছু দূর পড়াই দিছি, কিছু জায়গায় গ্যাপ রাখছি, এই গ্যাপটা তোমাকে এখন বই পড়তে হবে আর কি। বইয়ের বিকল্প আমার ক্লাস না, আবারও বলতেছি বইয়ের বিকল্প আমার ক্লাস না, আমার ক্লাস করার পর তোমাকে আবার বই দেখতে হবে আর কি,
যে জায়গায় দেখতে বলবো ওই জায়গায় তুমি দেখবা তোমারটা একদম সুন্দর হয়ে যাবে পড়াশোনা আর কি, বুঝতে পারছো? ওকে, তাহলে অম্লত্ব ক্ষারকতা এই টপিকটা গেল। এবার তাহলে আসি, আমরা তো অ্যাসিড ক্ষার চিনে ফেলছি, তাহলে এবার অ্যাসিডের তীব্রতা এই পার্টটা নিয়ে একটু আলোচনা করি আর কি। এরকম অ্যাসিডের তীব্রতা আর কি, কোন অ্যাসিডটা কেমন আছে। তাহলে অ্যাসিডগুলা আমাদের কাছে কয়েক টাইপের আছে। একটা নাম দিলাম আমরা হচ্ছে হ্যালো অ্যাসিড। হ্যালো অ্যাসিড, হ্যালো অ্যাসিড মানে হ্যালোজেনের অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যাসিড। আবার আরেকটা অ্যাসিড আমরা নিলাম, তার নাম বলতেছেন অক্সি অ্যাসিড অথবা অক্সো অ্যাসিড বলে আর কি, যেটার মধ্যে হ্যালোজেন আছে আর কি, এরকম একটা অ্যাসিডের কথা বলতেছে। দুই ধরনের অ্যাসিডের কথা আমরা বলতেছি আপাতত। তো জৈব অ্যাসিডগুলোর কথা আমরা বলতেছি না, জৈব অ্যাসিডগুলো তোমাদের বইতে যদিও আছে, এখানে আছে, ঠিক আছে? তোমরা যদি ফার্স্ট পেপারের হাজরিন আক্সারের বই পড়ো বা তোমরা যদি কবির স্যারের বই পড়ো, এগুলো এখানে দিছে। বাট জৈব অ্যাসিড তোমরা জৈব যৌগের মধ্যেই আলাদা করে জৈব অ্যাসিড একটা বড় টপিক আছে আর কি। কী দরকার ছিল এখান থেকে জিনিসটা এখানে টেনে নিয়ে আসার খুব একটা দরকার নাই, তবুও যতটুকু দরকার পড়বে অতটুকু তুমি দেখবা যে ভাইয়া তোমার বোঝানোর জন্য বলে দিব, বাট বাকিটা আমরা অর্গানিকে গিয়ে পড়বো, সমস্যা হবে না। হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে কি বলা হয় বলো তো? হ্যালো অ্যাসিড কোনগুলো যেন? হ্যালোজেনের অ্যাসিড, যেমন ধরো HI, তারপরে ধরো HBr, তারপরে হইলো HCl, তারপরে হইলো HF। এইটা হচ্ছে একটা অ্যাকোয়াস, এটাও কিন্তু অ্যাকোয়াস সলিউশনারি অ্যাসিড, এটাও হচ্ছে অ্যাকোয়াস সলিউশনারি অ্যাসিড, এটাও হচ্ছে অ্যাকোয়াস সলিউশনারি অ্যাসিড। তাহলে কোনটা তীব্র অ্যাসিড বলো তো আমাকে? কোনটা? যেটার থেকে সহজে H+ দান করতে পারবে ওটাই তীব্র অ্যাসিড। কী বলছে? যে যৌগ থেকে সহজে দ্রুত H+ দান করতে পারবে ওটাই তীব্র অ্যাসিড। তাহলে এখান থেকে এই অ্যানায়নের সাইজগুলো খেয়াল করে দেখো আর কি। এখান থেকে এই যে এইটার অ্যানায়নের সাইজ বড়, তারপরে হচ্ছে এইটার অ্যানায়নের সাইজ, তারপরে হচ্ছে এইটার অ্যানায়নের সাইজ, তার মধ্যে অ্যানায়ন না ঠিক নেগেটিভ অংশের সাইজ। তাহলে কোনটার আকারটা বড়? সবচেয়ে আকারটা বড় হচ্ছে এখানে। তাহলে এখান থেকে H+টা বের হওয়াটা সহজ, তাই না? এখানে একটু নকশা করি আর কি, চলো ঠিক আছে। এইটা একটু বড় বানিয়ে দিলাম আমরা, তাহলে বুঝতে হবে যে এটা বড়। এরপরে হচ্ছে এইটা একটু হালকা বড় বানিয়ে দিয়েছি, তার মানে ওর থেকে এইটা একটু ছোট, ওর থেকে এটা একটু ছোট, আর ওর থেকে এইটা, আর আমরা এইটাকে আমরা হচ্ছে আর একটু ছোটো বানিয়ে দিই। হ্যাঁ, আমরা এইটা হচ্ছে এটা ছোট। তাহলে এই যে নেগেটিভ সাইড যেগুলো আছে ওইগুলো হচ্ছে কি, এটা ছোট, তারপর এটা বড়, বড় বড় এরকম যত বড় হইতেছে তো সেখান থেকে H+টা তত দ্রুত বের হবে আর কি। তাহলে যেখান থেকে H+ দ্রুত বের হবে ওটাই তীব্র অ্যাসিড। তাহলে অ্যাসিডের তীব্রতা কোনটা বেশি হবে এরকম হবে আর কি। তাহলে এটা কি লিখছি? এটা অ্যাসিডের তীব্রতার কথা বলছে আর কি, জিনিসটা যেন মনে থাকে, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ। এখন আসলে অক্সি অ্যাসিডের কথায় আসে। অক্সি অ্যাসিডের মধ্যে আমরা ভাগ করি, একটা নিলাম হচ্ছে HClO4, একটা নিলাম আমরা হচ্ছে H2SO4, একটা নিলাম আমরা হচ্ছে HNO3, এটা। আবার আমরা আরেকটা নিলে কি হবে? ধরো বলছে হচ্ছে HClO4, HClO, এটা তো বারবার দিব না, তাহলে লিখি এবার আমরা HCl না দিয়ে আমরা HNO3 দিয়ে দিই আর কি। বইয়ের ডিরেক্ট উদাহরণটাই ইউজ করি আমরা, H3PO4, এটা ধরে ইউজ করছে, এরকম দিছে। খেয়াল করে দেখো, যখন অক্সি অ্যাসিডগুলো বলতেছে তখন কি দিয়ে বিচার করতে হয়? অক্সি অ্যাসিডগুলো বিচার করতে হয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মানের ভিত্তিতে বিচার করতে হয়। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান এইটা দিয়ে বিচার বিবেচনা করা লাগে আর কি, এটা দিয়ে বিচার বিবেচনা করা লাগে। তাহলে আগে জারণ মান বের করতে হবে। Cl এর জারণ মান কত? Cl এর জারণ মান হচ্ছে +7 এই জায়গাটায়। এটা আমরা কোথা থেকে পাইলাম? Cl এর জারণ মান যে +7, এটা কোথা থেকে পাইছি কেউ বলতে পারবো আমাকে? এটা হলো -8, এটা হলো +1, তাহলে কত হলো? +7। এটা তাহলে কত হবে? +6। এটা তাহলে কত হবে? +5। ঠিক আছে? আচ্ছা, এখানে হিসাব করি, এটা হচ্ছে কত? +5, এটা হচ্ছে কত? +5। হিসাব নিকাশ করে দেখো। এবার দেখি আমার একটু বলো, প্রথম কাহিনীটা হইলো এই যে এই জায়গায় তুমি খেয়াল করে দেখো জারণ মানগুলো ভিন্নতা আছে, এই জায়গায় তুমি দেখো জারণ মানগুলো একই আছে। যখন তুমি দেখবা জারণ মানগুলো ভিন্ন আছে তখন, যখন যার জারণ মান বেশি
সেটিই তীব্র অ্যাসিড। কার জারণ মান? আমরা আগেই বলে দিয়েছিলাম এটা কার জারণ মান, কেন্দ্রীয় পরমাণু জারণ মান। তাহলে এখানকার মধ্যে তীব্র কোনটা হবে? HClO4 তীব্র, তারপরে এইটা, তারপরে এইটা, বুঝছো? এবার সে এখানকার জন্য যদি দুইটার ক্ষেত্রে সমান হয় তখন তুমি দেখবা যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট, যদি তুমি এইটা বলো তাহলে তখন কোনটা হবে? তখন এই যে নাইট্রোজেনের আকার ছোট নাকি ফসফরাসের আকার ছোট? নাইট্রোজেনের, তাহলে এটা তীব্র অ্যাসিড হবে, বুঝছো? এই হলো বিবেচনা বোধটা। ক্লিয়ার? এখন তোমার মনে হতে পারে ভাই এগুলো তো বুঝে পড়েছে, একটু নামগুলো লিখে দিতে পারলে ভালো হতো। চলো লিখি একটু। এটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড বলে এটাকে। এটার নাম হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এটার নাম হচ্ছে কি? এটার নাম আমি জানি না, আসলে আমি পড়িনি তো কখনো H2SO4 নাম, জানি না আর কি। তো তোমরা জানলে একটু বইলো। এটার নাম আমি আবার জানি, ঠিক আছে? এটার নাম কি এটা আমি জানি, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড বলে। নাইট্রিক অ্যাসিড বলে, এটার নাম নাইট্রিক অ্যাসিড বলে। আর এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড বলতেছে, ফসফরিক অ্যাসিড বলে। যা যা জানি না এটা কিন্তু জানাই দেওয়ার দায়িত্ব তোমাদের নিতে হবে আর কি। হ্যাঁ, এটা তোমার জানাই দেওয়ার দায়িত্ব তোমাদের নিতে হবে। নিবা কোথায়? নিয়ে কমেন্ট বক্সে এসে ড্রপ করে যাবে আর কি, বুঝছো? অথবা তুমি চাইলে আমাদের অক্সিগেম লার্নিং হাব বলে একটা গ্রুপ আছে, তুমি সেখানে এটা লিখে বলে দিতে পারছো ভাইয়া দেখেন এটার নাম হচ্ছে কী হবে আর কি, বলে দিবে আর কি, বুঝছো কথাটা? আচ্ছা, পাশাপাশি আমি তোমাকে, যেহেতু আমি এটা জানি না, আবার বেশ কয়েকটা জিনিসপত্র জানি, তোমাকে একটু জাস্ট ওটা একটু শেখানোর জন্য কাজ করতে পারি। তো ওইটুকু একটু শিখাই দিই, যেটা জানি তা শিখাই দিই। আমি যা জানি সেটা হচ্ছে নিজের মধ্যে লুকিয়ে রাখি না, তোমাদের জন্য একটু শেখানোর জন্য কাজ করি। আর তোমাদের যদি এরকম জানাশোনা থাকে আমাকে একটু শিখাইও আর কি। এই প্রত্যেকটা জিনিসের নাম কি এটা বলতে হবে আর কি, ঠিক আছে? এরকম যদি আমাদের তীব্রতার কথা বলা হয়, এটা হচ্ছে +7, এটা হচ্ছে +5, এটা হচ্ছে +3। আমি একটা ছোট্ট একটা ভুল করে ফেলছি না এইটাতে ভুল করে ফেলছি আর কি। এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। হ্যাঁ, এবার পারবো আর কি। তাহলে এবার দেখি এটা হচ্ছে কত? এটা হচ্ছে +1। এখন তুমি আমার একটু বলো এই জায়গাটায় যে কোনটার নাম কি? এইটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ক্লোরিক অ্যাসিড। যখন +5 হয় তখন তার নাম কি হয়? তখন তার নাম হয় ক্লোরিক অ্যাসিড। যখন এইটা যদি আমরা পড়ছি না, বেশি হলে ইক, কম হলে অ্যাসিড, তাহলে এটার নাম হচ্ছে ক্লোরাস অ্যাসিড। আর এটার নাম কি? তাহলে বেশি যদি হয় তখন তার নাম হয় হচ্ছে পার। তাহলে কি হবে? পার ক্লোরিক অ্যাসিড। এটার নাম কি হয়? যদি কম হয় তখন তার নাম হচ্ছে হাইপো হয় আর কি। তার নাম কি হবে? হাইপো ক্লোরাস অ্যাসিড। এই তো বোঝা গেল। এই নামগুলো একটু মনে রাখবে কষ্ট করে ভাই, হ্যাঁ? তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো পরীক্ষায় জারণ মান বের করতে বলো তো তখন তোমার জন্য সুবিধা হবে একটু। ডান ডান, তাহলে ডান 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 ডান, ওকে ঠিক আছে। তোমাদের জন্য কি কাজ দিব? তোমাদের কাজ দিলে কি তোমার মন খারাপ করো? মন খারাপ করলে তো আমার কিছু করার নাই, তাই না? তোমাদের কাজ দিলে কাজ করতে পারলে ভালো। তাহলে তোমাদের জন্য একটা ছোটোখাটো কাজ দিই, কী বলো? কাজ দিই আমরা এখানে, কাজ দেওয়ার জন্য এটা কাজ করি। এইটার থেকে Cl4 মাইনাস হয়, তাই না? Cl4 মাইনাস, এখান থেকে এইচটা বের হইলে Cl3 মাইনাস হয়, এখান থেকে কি হয়? Cl2 মাইনাস হয়, এখান থেকে কি হয়? ClO মাইনাস হয় আর কি, এই না? তাহলে তোমার বাসার কাজ দিয়ে দিচ্ছি আর কি এখানে, তোমাদের বাসার কাজ, ঠিক আছে? বাসার কাজ তো দিব, বাসার কাজ একটু বড় করে দিই। হ্যাঁ, বাসার কাজ যেহেতু দিচ্ছি, বাসার কাজ এইটা কি, এই নামগুলো তোমার লেখা লাগবে আর কি। এই নামগুলো তোমার লেখা লাগবে, Cl4 মাইনাস, ClO3 মাইনাস, ClO2 মাইনাস, ClO মাইনাস, এগুলোর নাম কি লিখবা?
লিখে সুন্দরভাবে সাবমিট করবে আর কি, বুঝছো? সাবমিট করবা গ্রুপে, এবং আমাকে ডেফিনেটলি মেনশন দিও আর কি, যে ভাই এই যে নামগুলো লিখছি এগুলো একটু দেখেন, চেক করেন ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? লিখলে আমরা একটু বুঝতে পারবো আর কি এরকম। সো এ তো গেল, সমস্যা নাই। এর পরের পার্টে আমরা যদি একটু যাই, আমরা পরের পার্টে যদি যাই, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বলে একটা পার্ট আসতেছে। তো এই পার্টটা আবার আমাদের কাছে পড়া লাগবে একটু। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আমরা অ্যাসিড পড়ছি, আমরা ক্ষার পড়ছি, আমরা হচ্ছে ক্ষার না, আমরা অ্যাসিডের তীব্রতা পড়ছি, আমরা হচ্ছে যে পানির রিলেটেড বেশ কিছু কাজবাজ করছি, আমরা হচ্ছে পিএইচ স্কেল করে ফেলছি, বইয়ের সাথে সাথে আমরা কিন্তু আগাচ্ছি আর কি। এরপর অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, পাশে এটা কিন্তু আবার অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রের সাথেও মিলে যাবে আর কি। এটা কিন্তু অসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্রের সাথেও মিলে যাবে। আমরা একটু দেখে নিচ্ছি। ওকে, ঠিক আছে, এখানেই লিখে দিতে হবে আর কি আমাদেরকে। এখন আসি আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তাই না? নেই তাহলে একটা অ্যাসিড নাও তো, অ্যাসিড নেই একটা আমরা, ধরো আমরা নিলাম একটা অ্যাসিড CH3COOH, এটা একটা সুন্দর একটা অ্যাসিড, তার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডটা যদি আমরা পানিতে দিলাম ইন অ্যাকোয়াস সলিউশন, তাহলে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে কি তৈরি করবে? CH3COO প্লাস H প্লাস। এটা কিন্তু একটা সাম্যাবস্থার মধ্যেই আছে, তবুও আমাদের এখানে অ্যাকোয়াস কথা কিন্তু লিখে দেওয়া লাগবে, কারণ এটা পানির মধ্যেই আছে আর কি। সাম্যাবস্থায় আছে কি নেই? আছে, ঠিক আছে? বিয়োজন ধ্রুবক বের করার জন্য আমাদের কাছে কিন্তু ওই কেপিকেসির মতো করে কাজ করতে হবে আর কি। তাহলে যদি রিয়াকশনটা ইনিশিয়ালি যদি থাকে, রিয়াকশন না তো ঠিক, ইনিশিয়ালি যদি বলে আর কি, রিয়াকশন না কিন্তু এটা মানে বিয়োজিত হয়েছে, এটাকে সলভেশন বলতে পারো, যে অ্যাসিডটা পানির মধ্যে যখন থাকে তখন সেটা দ্রাবকের মানে মাধ্যমে থেকে তখন ওর থেকে এই প্রোটনটা বের হয়ে আসে, এরকম টাইপের আর কি। যদি শুরুতে কথা চিন্তা করি তাহলে এটা কত ছিল? 1, এটা কত? 0, এটা কত? 0 নিচে। বাট যখনই সে সাম্যাবস্থায় চলে গেছে, যখনই সে সাম্যাবস্থায় থাকে তখন কি হয়? 1 থেকে আলফা পরিমাণে চলে যায়, এটা হচ্ছে আলফা পরিমাণে তৈরি হয়। বাট এইটা একটা কনসেন্ট্রেশন থাকে, সেই কনসেন্ট্রেশন হচ্ছে সি, তাহলে হচ্ছে সি, বুঝছো? এরকম। তাহলে আমরা যদি এখান থেকে তোমাকে বলি, তুমি এখান থেকে কে বের করো আর কি, কে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে বের করতেছে আর কি, বিয়োজন বলতেছি আমরা, তাহলে কি হইলো? তাহলে কে অফ এ দিলাম, এ কেন দিলাম? কারণ অ্যাসিড যেহেতু, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা কে এ দিছে। আচ্ছা, বিয়োজন ধ্রুবকটাকে কে এ দিয়ে প্রকাশ করে, এখানে লিখে রাখলাম, সুবিধা নেই। তাহলে কি হবে উপরে হবে হচ্ছে CH3COO মাইনাস, এর সাথে দিব হচ্ছে আমরা H প্লাস, এই যে উৎপাদের মতো যেগুলো আছে এগুলোর কি গুণফল, নিচে হইল CH3COO এটা। এখন এইগুলোর মান কিন্তু আমরা জানি, তো মানগুলো একটু লিখে দিই। তাহলে কে এ সমান আলফা এ স্কোয়ার সি এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু সি, লিখে দেওয়া যায়। এটাই হচ্ছে আমাদের কাছে কি বিয়োজন ধ্রুবক বের করার জন্য ফর্মুলা আর কি। এটাই হচ্ছে আমাদের কাছে বিয়োজন ধ্রুবক বের করার জন্য ফর্মুলা। বুঝছেন ঘটনাটা কি? এটা হচ্ছে আমাদের কাছে বিয়োজন ধ্রুবক বের করার জন্য ফর্মুলা। ওকে, তাহলে বিয়োজন আমরা ধ্রুবকটা বের করে ফেলছি, ডান গেল। এখন ছোট্ট একটু ঘটনা আছে যে ভাইয়া এই যে সি আর সি তো কেটে দেওয়া যায়, একটু কেটে দিবেন নাকি? দিই, সমস্যা নাই, আমরা একটু ছোট্ট করে এগুলো কেটে দিই আর কি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, তাই না? সুবিধাটা কোথায় কী হবে আমরা ওই জায়গাগুলোর মধ্যে যাচ্ছি, ঠিক আছে? আমাদের কাছে আছে হচ্ছে কে এ সমান আলফা এ স্কোয়ার সি এ স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু সি, সি আর সি কেটে দিলাম, তাহলে কি থাকে? কে এ সমান থাকবে হচ্ছে আলফা এ স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে? এরা আমরা যে কোনো একটা অ্যাসিড নিলেই কিন্তু এরকম অবস্থাটা আসতাম, তাই না? তো বিয়োজিত অবস্থার মধ্যে চিন্তা করতে। কিন্তু এখানে ছোট্ট একটু ঘটনা বলি। এই অ্যাসিডটা আছে না CH3COOH, ওটা কেমন আসলে? ও একটা হচ্ছে দুর্বল অ্যাসিড তো দুই ধরনের বলতে পারি, একটা হচ্ছে সবল, একটা কি আসলে দুর্বল। সবল কাকে বলে? যে 100% বিয়োজিত হয়, যে 100% বিয়োজিত হয়, যার কোনো হচ্ছে যে 100% বিয়োজিত হয় সেটা। বাট এইটা তো আসলে 100% বিয়োজিত হয় নাই, ও বিয়োজিত হয়েছে আবার কি অবিয়োজিত অবস্থায়ও আছে,
যার মাধ্যমে এনার সাম্যাবস্থাটা তৈরি করছে আর কি, তাই না? তাহলে দুর্বল তাহলে কাকে বলতেছে? যে কিনা আসলে লেস দেন 5% বিয়োজিত হয়, লেস দেন 5% বিয়োজিত হয়। তাহলে একটা হলো সবল অ্যাসিড, একটা হলো দুর্বল অ্যাসিড, বুঝছো কথাটা? তাহলে এটা কি এটা একটা দুর্বল অ্যাসিড, তাই না? তাহলে দুর্বল অ্যাসিড যদি আমরা চিন্তা করে দেখি আর সবল অ্যাসিড যদি চিন্তা করে দেখি, সবল অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এই দুইটা পার্টই থাকবে, পার্ট থাকবে মানে এই দুইটা গুণফলই হবে, তাই না? তার সবল অ্যাসিডের জন্য তার এইটা দিয়ে গুণ ভাগ করার কিছু নাই, আর ভাগ করার কিছু না থাকলে সবল অ্যাসিডের জন্য কে এর মান কেমন? অনেক বেশি। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কে এর মান কেমন? কম। বুঝতে পারছি? আশা করি বুঝছো। তবু একটু লিখি আর কি, ঠিক আছে? তবু ছোট্ট একটু ভাগ করে এখানে লিখে দিই। হ্যাঁ, ছোটো মানুষ তো, ছোটো মানুষের জন্য একটু ভেঙে ভেঙে লিখে দিলে সুবিধা। কি লিখলাম যেন এখানে একটা কথা, সবল অ্যাসিড যদি হয়, সবল অ্যাসিড যদি হয় তার জন্য কে এর মান কেমন? বেশি। যদি দুর্বল অ্যাসিড যদি হয় তার জন্য কে এর মান কেমন হবে? কে এর মান কম হবে। কেন কম হবে? কারণ এই দুর্বল অ্যাসিড হলে এই পার্টটা, নিচের পার্টটা থাকে, তখন এটা দিয়ে ভাগ দিলে তো কমে যাবে কথাই আর কি, তাই না? তাহলে আমরা যে ফর্মুলাটা এখানে লিখছি না, এটা আসলে কি দুর্বল অ্যাসিডের জন্যই লিখছি আপাতত এই জায়গাটায়, দুর্বল অ্যাসিডের জন্য লিখছি। কিন্তু লেস দেন 5% যে বিয়োজিত হয়, এটা কি আসলে খুব বড় একটা মান না, এটা কেমন ছোট্ট একটু বিয়োজিত হয়েছে, বাকিটা পুরোটাই কেমন আছে, প্রায় 95%-এরও বেশি অবিয়োজিত অবস্থায় আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 1 ইজ গ্রেটার দেন আলফা। এই কথাটা কি বলা যায় কি যায় না? এখান থেকে যায়। তো যদি বলা যায় তাহলে কি লেখা যায়? কে এ সমান আলফা স্কোয়ার সি বলা যায় আর কি। তাহলে এইটাকে সিম্পলিফাই করি, আলফা স্কোয়ারটাকে সামনে দিই, 1/k এটাকে আমরা কে এটাকে এভাবে লিখি, তাহলে 1/c লেখা যায়, যায়? তাহলে এইটাকে আমরা কি করতে পারি এবার? আলফা সমান √k ইন্টু 1/√c লেখা যায়, গেল? এখান থেকে আলফা সমানুপাতিক চিহ্ন দিলাম, 1/√c লেখা যায়। যেহেতু কে এর মানটা কেমন হবে? যেহেতু কে এর মানটা হবে আমাদের কাছে, কে এর মানটা হবে কনস্ট্যান্ট হবে আর কি, বিয়োজন দ্রব্যটা কনস্ট্যান্ট নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে এবার তুমি আমাকে বলো, শেষে তুমি যেটা পাইছো না, এই যে এটা সি মানে ঘনমাত্রা যদি বাড়াও তাহলে আলফা তাহলে কেমন হবে? কমবে। সি বাড়াইলে এটা কমবে, এটা কমাইলে এটা বাড়বে। দেন এই যে ফর্মুলাটা যেটা আসলো সেটা কিনা সাধারণত লঘু অ্যাসিড বা দুর্বল অ্যাসিডগুলোর ক্ষেত্রে, তখন এটা কার ফর্মুলা হয়ে দাঁড়াইছে? এটা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলে আর কি। এটার নাম কি বলে? অসওয়াল্ড এর লঘুকরণ সূত্র বলে। তাহলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র পেয়ে গেছি আমরা। পাশাপাশি আমরা আবার কী পাইছি? আমরা বেশ কিছু ফর্মুলা পাইছি। এইটা একটা ফর্মুলা পাইছে, কে সমান আলফা স্কোয়ার সি, কে সমান অমুক তমুক সব কিছু পাইছে আর কি। যদি আমরা 1 - আলফাটাকে আমলে নেই তখন এই ফর্মুলা ইউজ করবো। 1 - আলফাটার থেকে 1 অনেক বড়, আলফা অনেক ছোটো, এটা আমলে নিলে তাহলে কে সমান আলফা স্কোয়ার সি এইটা দিয়ে কাজ করতে পারি আর কি। অথবা আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র এই ফর্মুলাটাকেও ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ করতে পারবো আর কি। ব্যাপারগুলো কি ক্লিয়ার হওয়া শুরু করছি? হয়েছে ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা কে পাইছি, অ্যাসিডের বিয়োজন আমরা কে পাইছি। সবল অ্যাসিডের জন্য কে এর মানটা বেশি থাকে, দুর্বল অ্যাসিডের জন্য কে এর মানটা কম থাকে আর কি। ক্লিয়ার? এখন তোমার কাছে আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে। ধরো কয়েকটা প্রশ্ন আছে কিন্তু এখানে তোমার কাছে। আমরা একটু আগে অ্যাসিড দিয়েছিলাম CH3COOH, এটার জন্য কে এর মান আমি তোমাকে লিখে দিতেছি 1.8 × 10⁻⁻5 এটা। আর এই COOH এইটার জন্য কে এর মান হলো 1.8 × 10⁻⁴। এগুলো আমরা নিজের হাতে করছিলাম ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে, 3rd ইয়ার 4th ইয়ারে এসে আমরা এগুলো করছিলাম, নিজের হাতে বের করছিলাম 1.8 × 10⁻⁵। ঠিক আছে? সো হ্যাঁ, এটা বের করার কিছু নাই, মনে হতে পারে যে তাহলে ভাইয়া বের করার কী দরকার আছে, এগুলো মুখস্থ আছে, পরে আমরা বসাই দিলাম আর কি। এটাও করা যায় আসলে। এক্সপেরিমেন্টাল যেগুলো জিনিসপত্র আছে, যেগুলো রেজাল্ট তোমার জানা আছে যে কোন রেঞ্জে আসবে, তো সেই জায়গায় তুমি ব্যাক ক্যালকুলেশন করতে পারো, সমস্যা নাই। বাট হাতে কলমে এক্সপেরিমেন্ট না করলে শেখা যায় না অনেক কিছু আর কি।
এবার তুমি আমাকে বলো তো এটা, এখানে তোমাকে দুইটা অ্যাসিড দিছে, এই একটা অ্যাসিড, এই একটা অ্যাসিড, দুটার ক্ষেত্রেই তোমার কাছে কে এর মান তোমার দিয়ে দিছে, দুটার ক্ষেত্রে তোমার কে এর মান তোমাকে দিয়ে দিছে। এবার তুমি আমাকে এটা বলো যে কোন অ্যাসিডটা তীব্র অ্যাসিড আর কি, তুমি আমাকে এটা বলো কোন অ্যাসিডটা তীব্র অ্যাসিড। আমি কি বলছিলাম তোমাকে, যার ক্ষেত্রে কে এর মান বেশি ওটার ক্ষেত্রে আমার কেমন হয়েছে তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড আর কি, বাট যার ক্ষেত্রে কে এর মানটা কম ওটা তোমার দুর্বল অ্যাসিড। তাহলে কোনটা হবে? 10⁻⁴ আছে এখানে, 10⁻⁴ আছে এখানে, আর ওইখানে কত আছে 10⁻⁵ আছে। তাহলে এইটার মানটা বেশি, তাহলে এটা হচ্ছে আমার কাছে তীব্র অ্যাসিড, মানে এর তুলনায় তীব্রতা এর বেশি, তাই না? তাহলে কি বললা কথাটা, তাহলে তুমি কি বলছো, তাহলে তুমি এই কথা বলতে চাইতেছো যে এর তুলনায় এর তীব্রতা কেমন বেশি, এর তুলনায় এর তীব্রতা বেশি। তাহলে তুমি কীভাবে বিচার করবা, তোমার কাছে যদি কে এর মান দিয়ে দেওয়া থাকে তুমি সেইটা দেখে বুঝতে পারবা কোনটার তীব্রতা বেশি কোনটার তীব্রতা কম। আই গেস তোমার কাছে এটা ক্লিয়ার হয়েছে, বলো ক্লিয়ার হয়েছে না? তাহলে এইটা একটা তোমার কাছে কে এর মান দেওয়া থাকলে ক্লিয়ার হওয়া শেষ। তাহলে কে এর মান আমার কাছে দিয়ে দেওয়া নাই, কে এর মান আমার কাছে দিয়ে দেওয়া নাই, বাট আমার কাছে না অন্য জিনিস দিয়ে দেওয়া আছে। আমার কাছে যদি এরকম দেওয়া থাকে CH3COOH, এটার মান না দিয়ে আমাকে দিছে হচ্ছে পিকে এর মান দিছে। পিকে এর মান তুমি চিনো না, এটা হচ্ছে 4.74 আসছে, আর HCOOH এইটার জন্য আবার 3.74 আসবে, ঠিক আছে? তখন তুমি আমাকে বলতে পারো কোনটা তীব্র অ্যাসিড, বলতে পারতা, বাট তুমি ছোট মানুষ এই যে তুমি জিজ্ঞাসা করতেছো যে পিকে এ ফর্মুলা কি, পিকে এর ফর্মুলা হচ্ছে -log(ka), কে এর মানটাই তুমি জাস্ট এখানে বসাই দিলে এই মানগুলো আসতেছে। তাহলে এবার বলো তো কোনটা তীব্র অ্যাসিড? তাহলে তো ভাই আগেরটাই তীব্র আছে, তাহলে তো আগেরটাই তীব্র আছে, তীব্রতা তো আগেরটাই আছে, তাহলে তো কিছু চেঞ্জ হইল না। কিন্তু আমরা এখান থেকে একটা থাম রুল বানাইতে পারি, এখান থেকে আমরা থাম রুল বানাইতে একটা পারি। থাম রুল বলতে যে এটাকে মনে রাখার জন্য করে রাখাইতে পারি, কেমন কীরকম কীরকম থাম রুল বানাইতে পারি আমরা এখান থেকে, কে এর মান বেশি হলে তীব্রতা বেশি বলতে পারি। আবার কি বলতে পারি, পিকে এর মান কম হলে তীব্রতা বেশি, কোনো ডাউট আছে? নেই তো, এই তো ক্লিয়ার হয়ে গেলাম আমরা। তাহলে অ্যাসিডের তীব্রতাও বের করা যায় কে এর মান অথবা পিকে এর মান দেখে বের করা যায় আর কি। তো ডাউট ক্লিয়ার হয়ে গেছে, আমাদের কাছে পরীক্ষায় যদি আসে তাহলে এরকম কে এর মান পিকে এর মান এই জিনিসগুলো দিয়ে দেওয়া থাকবে আর কি, পারবো না করতে? ওকে, আচ্ছা এখান থেকে আরেকটা ছোট্ট একটা জিনিস জেনে রাখতে চাই, যদি তোমাকে বলা হয় এইটা কি, এইটা ধরলাম এটা কার জন্য বলতেছি, দুর্বল অ্যাসিড থেকে আসছে এই H+টা, তাহলে তার ঘনমাত্রা কত, থার্ড ব্র্যাকেট তো ঘনমাত্রা প্রকাশ করে তাই না, তাহলে তার ঘনমাত্রা কত, তার ঘনমাত্রা হচ্ছে আলফা সি, এটা কোথার থেকে পাইলা বলতে পারবা? না, এই যে বলতে পারবা H+এর ঘনমাত্রা কত এখানে, আলফা সি না ঘনমাত্রাটা ওটাই লিখছে আর কি এখানে, বুঝছো? এখন তোমাকে যদি একটা পয়েন্ট বলে যে তুমি দুর্বল অ্যাসিডের জন্য পিএইচ বের করো, তাহলে পিএইচ সমান তাহলে কী বলবা, পিএইচ সমান -log of এইটা, অথবা তুমি কি বলতে পারো -log of আলফা সি, সুন্দর করে বলে দিতে পারো। তাহলে তোমাকে যদি আমি এখন দুর্বল অ্যাসিডের জন্য আলফার মান দিয়ে দেই, আবার দুর্বল অ্যাসিডের জন্য তোমাকে যদি আমি সি এর মান দিয়ে দিই, তুমি কি এটার পিএইচ বের করতে পারবা? পারা উচিত কিন্তু তোমার। দাঁড়াও তোমাকে একটা প্র্যাকটিসে করাই নিয়ে আসি, আমরা একটা প্র্যাকটিস করাই নিয়ে আসি, একটা পিএইচ নির্ণয় করে একটা দেখাই দিই, হ্যাঁ পিএইচ নির্ণয় করে একটা দেখাই দিই। আমি তোমাকে একটা পিএইচ নির্ণয় করেই বলি, পিএইচ নির্ণয়ে প্রশ্ন করতেছি, ধরো যে 1 নাম্বারটাই প্রশ্ন করলাম আমরা এখানে কার জন্য, আমরা করতেছি দুর্বল অ্যাসিডের জন্য আর কি, হ্যাঁ দুর্বল অ্যাসিডের জন্য, অ্যাসিডের ক্ষেত্রে এটা করতেছে আর কি, 1 নম্বর প্রশ্নটাই করতেছে। ধরো তোমাকে দিয়ে দেওয়া আছে 0.1 মোলার HCOOH এর
পিএইচ কত, পিএইচ কত এইটা তোমাকে প্রশ্ন বের করতে বলছে। গিভেন দ্যাট কে এ সমান 1.8 ইন্টু 10⁻⁻⁴, এটা তোমাকে দিয়ে দেওয়া আছে। প্রশ্ন পাইছো, এখন সুন্দরভাবে অ্যান্সার করো, এখন সুন্দরভাবে অ্যান্সার করো। তাহলে অ্যান্সার করার উপায় কি মনে আছে? অ্যান্সার যদি আমি করতে চাই তখন তাহলে কি হবে আমার কাছে? তখন আমি জানি এটা একটা দুর্বল অ্যাসিড, তাহলে পিএইচ এর ফর্মুলা আমাদের কাছে জানা আছে -log অফ আলফা সি, তাই না? এখন আলফা সি যেটা আছে, তাহলে আমাদের কাছে আলফার মান নেই, বাট কে এর মান দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে আর কি। তো আমার কাছে মনে হতে পারে ভাই এই প্রশ্নটা, এই ফর্মুলাটা আরও জটিল লাগতেছে, তাহলে একটু সহজ করে দেওয়া যাবে তোমাকে ফর্মুলাটা। সেটা কিভাবে দেখো, আলফা, তুমি একটা ফর্মুলা পাইছিলে না, কে সমান আলফা স্কোয়ার সি, পাইছো? তাহলে ধরো যে দুই পাশে আমরা গুণ করে দেই, সি গুণ করে দেই, দুই পাশে সি গুণ করে দিই, তাহলে কি হলো আলফা স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কি করা যাবে, আলফা সি সমান √ কে এ ইন্টু সি লেখা যায়, লেখা যায়। তাহলে তুমি এই ফর্মুলাটাকে চাইলে এইরকমও লিখে ফেলতে পারো, লগ অফ কে এ ইন্টু সি। দেখো আমি তোমার কি বলছি, তুমি চাইলে এইটাও এই যে এই উপরে ফর্মুলাটা করতে পারবো, যখন আলফা জানা নেই, কে আছে সি আছে, বসাই দিলে তুমি এখানে আলফা পাইতা, আলফা বসাইতা, সি বসাইতা, সব হয়ে যেত। অথবা তোমার যদি মনে হয় যে ভাই এটাও জটিল লাগতেছে, তাহলে তুমি এইরকম করে ছোট করে নিস, এই ফর্মুলাটাও মনে রাখতে পারো। তাহলে দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার ফর্মুলা ওইটাও যেমন এটাও তেমন, আলফা আর সি দেওয়া থাকলে ওইটা ইউজ করবা, কে এ আর সি দেওয়া থাকলে এটা ইউজ করবা। তোমার কাছে সি দেওয়া আছে, এইটা তোমার কাছে সি, এটা তোমার কাছে কে এ। এবার তুমি মান বসাই দাও সুন্দরভাবে, মান বসাই দিলে কোনো একটা অ্যান্সার তোমার কাছে আসবে। তাহলে √1.8 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 0.1 বসাই দিলে আমার মনে হয় অ্যান্সার তোমার কাছে চলে আসবে। আর তোমরা অ্যাজ ইউজুয়াল জানো ভাইয়ার ক্যালকুলেশন একদমই বাজে, সো ভাই আসলে ক্যালকুলেশন করতে পারে না, তোমাকে জাস্ট এই জায়গায় ক্যালকুলেটারে বসায় অ্যান্সার করতে হবে আর কি। আই গেস তোমরা পারবা এখন, তাই না? বুঝছো? সো এই তো, তাহলে দুর্বল অ্যাসিডের পিএইচ কেমন বের করতে হয় ক্লিয়ার হয়ে গেছো, এখন ক্লিয়ার হয়ে গেছো না? এটা তোমার কাছে ভাইয়া একটা ম্যাথ করাইলো আর কি, তাই না? একটা ম্যাথ ভাইয়া করাইলো আর কি। তোমার কাছে যদি আর একটা ম্যাথ ভাইয়া করতে দেয়, যে একটা ম্যাথ যদি ভাইয়া করতে দেয় যে 0.01 মোলার HC তো CH3COOH, CH3COOH এর পিএইচ কত, পিএইচ কত, যেখানে তোমাকে বলে দিয়েছে কে এ সমান 10⁻⁵। এটা এইটার কাজ তোমার হচ্ছে বাসার কাজ, তুমি এক্ষুনি ক্যালকুলেটর চাপাই দিলে বসাই দিলেই চলে আসার কথা আর কি, তাই না? প্রবলেম আছে কোনো? যদি আমাদের দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে বলে, সমস্যা কিন্তু থাকার কথা না, জাস্ট বসাই দিবা আর সুন্দরভাবে একটা অ্যান্সার চলে আসবে আর কি। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের কাছে এটা গেছে, আমরা কোথায় ছিলাম? আমরা এখানে ছিলাম। তাহলে এইখানে ফর্মুলাটার মধ্যে আমি কি আরেকটু তোমাকে, তুমি যদি চাও তো ভাইয়া তোমাকে আরেকটু ফর্মুলাটাকে হেল্প করতে পারে আর কি। ফর্মুলাতে ভাইয়া একটু হেল্প করতে পারে, কি হেল্প করতে পারে, যে ফর্মুলাটা এখানে লিখলো ভাইয়া এইটাকে আবার এরকম করেও লিখছিল, লগ অফ কে এ ইন্টু সি এভাবেও লিখছিল। তো এই তো ফর্মুলা। তাহলে দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার জন্য তোমার কাছে এই যে ফর্মুলাগুলো সব দিয়ে দিছে আর কি, তুমি জাস্ট ফর্মুলায় বসাবা আর অ্যান্সার করে ফেলবা। পারবা না? আমার মনে হয় পারবা, তুমি ছোট মানুষ যদিও, বাট তোমার সৎ সাহস আছে, তোমার অনেক আগ্রহ আছে আর কি, তাই না? না হলে তুমি এতক্ষণ ক্লাস দেখতে না, তুমি দেখছো দেখে তুমি পারবা, তুমি করে আমাকে জানাবা আর কি এগুলো। আচ্ছা, তোমাদেরকে যে আমি হোমওয়ার্ক দিই মাঝে মধ্যে, বাকি আগের ক্লাসগুলো তো দিয়ে আসছি, তোমাকে মন খারাপ করছো? আমি তোমাদের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু দেখাইছি আগে, তারপরে ওইটার ক্ষেত্রে তোমাকে হোমওয়ার্ক দিয়েছি আর কি। আমি চাই তোমরা আসলে হোমওয়ার্ক করো, তোমরা আসলে কাজ না করে, সত্যি কথা বলতে কি দেখো, তুমি যদি কাজ নিজে না করো না, তুমি শিখবা না আসলে। হ্যাঁ, তোমাদের অনেকেরই মনে হইতে পারে যে আমরা যখন একটা অনলাইন ক্লাস করতেছি তার মানে আমাকে সব কিছু খাওয়াই দিবে, সব কিছু আমাকে হচ্ছে যে ভাইয়াই করে দিবে, তাহলে আমার ভালো লাগবে আর কি। এটা আসলে রিয়েল ট্রুটা না, ঠিক আছে? কেন না? কারণ ধরো সব কিছু যদি আমি করে দিই, সত্যি কথা আমি পারি, তো আমি না পারলে তো আসলে এই জায়গায় দাঁড়াইতাম না। আমি পারি বলে আমি করাইতে পারি আর কি। কিন্তু তুমি এই ভিডিওটা দেখার পরে আমি কীভাবে নিশ্চিত হব যে তুমি আসলে বাসায় পড়ছো, তাই না? তোমার সাথে এই মুহূর্তে আমার সবচেয়ে বড় লেনদেনটা হইতেছে আর কি।
আমি তোমাদের বলতেছি না যে আমি তোমাদের ফ্রিতে করাইতেছি, ফ্রি প্লে লিস্ট, এটা সবচেয়ে বড় ভুল কথা একটা। ইটস নট আ ফ্রি প্লে লিস্ট। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা আসলে কি? সময়। তুমি তোমার সময়টা আমাকে দিতেছো, অ্যান্ড আমি তোমাকে আমার সময়টা তোমারে দিতেছি। এর থেকে মূল্যবান আর দুনিয়াতে কী হতে পারে? আর তো সম্ভব না। তোমাকে আমি যে গত 1-1.5 ঘন্টা তোমাকে আমি যে দিলাম, এই 1-1.5 ঘন্টা আমি আমার জীবনে কোনোদিনও ফেরত পাবো না। অ্যান্ড তুমি যে আমাকে 1-1.5 ঘন্টা দিছো, তুমি যেটা জীবনে কোনোদিনই ফেরত পাবা না। তো সবচেয়ে যেটা মূল্যবান জিনিসটা তুমি যেটা দিয়ে এখানে বসতেছো, তো এই মূল্যবান জিনিসটা আমি না চাই না যে তুমি কোনো না কোনোভাবে আমার এই 1-1.5 ঘন্টা ক্লাস করাটা তুমি আসলে হারাই ফেলো আর কি। এই জন্য আমি তোমাকে হোমওয়ার্কগুলো দেই যে তুমি খাতাটা সুন্দরভাবে নোট করো, তুমি খাতার কাজটা তুমি নিজে করো, তুমি আমার গ্রুপের মধ্যে সে সাবমিট করো। আমি তোকে বারবার এটাকে ইনফোর্স করতেছি আর কি এসে। তুমি সাবমিট করো, করলে তুমি দেখবে যে নিজের যেমন ক্লিয়ার হয়েছে, পাশাপাশি যদি প্রবলেম থাকে প্রবলেমটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর কি। এরকম তোমাকে যদি গাইড করা না হয়, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আমি এখানে অক্সিজেন থেকে যখন টিচার হিসেবে দাঁড়াইছি, আমি এখানে টিচার হিসেবে দাঁড়াতে চাচ্ছি না, আমি এখানে মেন্টর হিসেবে দাঁড়াতে চাচ্ছি আর কি। যে কিনা তোমার কতটুকু তোমার পড়াশোনা হয়েছে না হয়েছে এই হিসাবটুকু নিতে চাই। বুঝতে পারছেন? ওকে, তো এটা গেল। আমরা কি পড়লাম বলো? আমরা পড়ছি অ্যাসিড বিয়োজন ধ্রুবক পড়ছি, তাই না? গেল। এবার যদি আমরা ক্ষারের বিয়োজন ধ্রুবক করতে বলি, তুমি কি পারবা? সবল ক্ষার আর দুর্বল ক্ষারকে আমরা চিনবা। সবল ক্ষার মানে কি? যে 100% বিয়োজিত হয়। কোথায় বিয়োজিত হয় বলো তো? পানিতে। এটা কিন্তু বলার দরকার আছে? আমরা না অ্যাসিড বেজের একদমই মানে স্কেল বানাই নিয়ে আসলাম, বারবার বলে আসলাম পানির মধ্যে দিলেই এগুলো অ্যাসিড ক্ষার হবে আর কি। এরকম যতগুলো পড়তেছে সবগুলো পানির মধ্যে দিলেই হয়, সেটা পড়তেছে আর কি। এখন যদি 100% বিয়োজিত হয় তাহলে সে হচ্ছে সবল ক্ষার, যদি লেস দেন 5% বিয়োজিত হয় তাহলে কী হবে? সেটা একটা দুর্বল ক্ষার। এক্সাম্পলের মধ্যে একটু আসো। ধরো আমরা নিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইটা একটা নিছি, অ্যাকোয়াস সলিউশন মানে পানির মধ্যে নিছি। এই চিহ্ন দিলেই তো তোমার বোঝা উচিত এটা কেমন ছিল আর কি। এই চিহ্ন দিলেই তোমার বোঝা উচিত ওইটা কেমন ছিল। এটা অবশ্যই একটা দুর্বল ক্ষার, তাই না? আমি এই কথাটাকে একটু টেনে টেনেই চলে যাব, কারণ তুমি এটা ইনিশিয়ালি জানো। কীভাবে জানো, কেমনে জানো এটা বলি। শুরুতে কত? এত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। তারপর কি হয়? 1 মাইনাস আলফা চলে গেছে, এখান থেকে আলফা, এখান থেকে আলফা, কনসেন্ট্রেশন দিয়ে গুণ করছি, কনসেন্ট্রেশন দিয়ে গুণ করছি কীরকম। তাহলে আমরা যদি এখান থেকে কে এ পাবো না কে বি পাবো? এটার জন্য কে বি পাবো আর কি, কে বি পাবো, ঠিক আছে? তাহলে কে বি সমান তাহলে কত হবে? এই যে এই দুটো গুণফল করলে আলফা স্কোয়ার সি স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু সি। তাহলে কি লেখা যাবে? কে বি সমান আবার লেখা যাবে হচ্ছে কে বি সমান কি লেখা যাবে? আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই হচ্ছে আমাদের কাছে ক্ষারের বিয়োজন ধ্রুবকের ফর্মুলা, ক্ষারের বিয়োজন ধ্রুবকের ফর্মুলা আর কি। বুঝছো? তাহলে এখান থেকে আমরা আবার এটা বলতে পারি না কে বি সমান হইল আলফা স্কোয়ার সি। কেন? কারণ 1 ইজ গ্রেটার দেন আলফা, এই কথাই বলতে পারি। এটাও আমাদের জন্য ফর্মুলা আর কি, এটাও আমাদের জন্যই ফর্মুলা, এটা কিন্তু অন্য কারোর জন্য না। ফর্মুলা পেয়ে গেছি। এইখান থেকে আমরা ওই বিয়োজন এটা বলতে পারি আলফা সমানুপাতিক 1/√c। আগে ঠিক যেভাবে করলাম এটাই। এটার জন্য কার ফর্মুলা আমি কিন্তু নাম ভুলে গেছি। এটার জন্য কার ফর্মুলা বলছিলাম আমি কিন্তু নাম ভুলে গেছি আর কি, ঠিক আছে? এটা কারো একটা সূত্র আর কি। এটা যদি ভুলে যাওয়া থাকো তুমি আমার মতো, তো একটু কী করতে হবে? একটু ব্যাক করে আসো, বা তুমি খাতা মধ্যে লিখছো ওটা দেখো, এটা কার ফর্মুলার কথা বলছি। কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে এটা কার কথা? এটা কোনো একটা কারো সূত্রের কথা বলছে আর কি, ঠিক আছে? যাই হোক, এটা গেল। তাহলে আমরা সূত্রটাও পেয়ে গেছি, সব কিছু পাইছি। তাহলে এই ক্ষারের ক্ষেত্রে আমাদের জন্য যদি বলে ওএইচের ঘনমাত্রা কত? আলফা সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারলাম? ওএইচের ঘনমাত্রা হইল আলফা সি। তাহলে আমরা যদি কখনো বলে পিওএইচ বের করতে, তাহলে মাইনাস লগ অফ আলফা সি এভাবেও করতে পারবো, অথবা মাইনাস লগ অফ রুট ওভার কে বি ইন্টু সি এটা দিয়েও করতে পারবো। তাহলে আমাদের কাছে ক্ষারের পিএইচ কীভাবে বের করতে হয়? পিএইচ না পিওএইচ বের করতে হয়, কেমন এটা দেখলাম। তাহলে পিওএইচ বের করতে পারলে আমরা ইজিলি কি করতে পারবো? পিএইচ বের করতে পারবো আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? কোনো ডাউট আছে? ডাউট নেই? ওকে, ডাউট না থাকলে তো কোনো কথাই নেই আর, তাই না? এটা কার জন্য দেখলাম? না ক্ষারের জন্য দেখলাম আর কি। এবার তুমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিসের মধ্যে আসো। আমরা যদি এবার ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করতে চাই, কার জন্য? আমরা একটু দুর্বল ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করতে চাই। তাহলে তোমাকে বলে দিলাম 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
দ্রবণের পিএইচ বের করতে বলছে, এই দ্রবণটার পিএইচ কত, ঠিক আছে। এখন সেখানে তোমাকে বলে দিচ্ছি এটার জন্য কে বি হইল, আচ্ছা এটার কে বি এর মানটা না মুখস্থ নাই আমার এই মুহূর্তে, তো তাহলে আমরা একটা কাজ করতে পারি কিনা আর কি, কে বি এর মানটা আমরা দেখে নিয়ে আসি। হ্যাঁ, মুখস্থ না থাকলে পেরানোর কিছু নাই, আমরা আসলে মুখস্থ না থাকলে বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো এটা দেখি। তাহলে কে বি অফ NH4 সাথে হলো OH, ঠিক আছে। দেখি এটা কেবি এর মান কত, কেবি এর মান কত, এই যে কেবি ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ কেবি, এটার মান কত দিয়ে দেওয়া আছে, এই যে 1.8 × 10⁻⁵, ঠিক আছে। ওকে, তাহলে এটার জন্য সেম ছিল আর কি এটাতে। এই মানগুলো তো মুখস্থ রাখা লাগবে না, এই মানগুলো তোমার মুখস্থ রাখা লাগবে না, মানগুলো পরীক্ষা হলের মধ্যে দিয়ে দেওয়াই থাকবে আর কি, এরকম দিল। এখন আমাকে বলছে কি এটার ক্ষেত্রে কী বের করতে হবে, পিএইচ বের করতে বলছে আর কি। তাহলে আমরা একটা অ্যান্সার করি, আমরা একটু অ্যান্সার র্যালি করি। তাহলে আমাদের জন্য দরকার হচ্ছে OH এর ঘনমাত্রা, এটা সমান হচ্ছে আলফা সি। আমাদের কাছে দেখো এই যে সি দেওয়া আছে, এটা হলো সি, আলফা দেওয়া নাই বাট কেবি দেওয়া আছে, তাহলে তো এই ফর্মুলা যাওয়া যাবে না। তো আমাদের যাইতে হবে হচ্ছে POH সমান -log KB × C, এই ফর্মুলাতে আমাকে যাইতে হবে আর কি, ফর্মুলা যাইতে হবে। তো যদি আমরা এই ফর্মুলাতে যাই, -log KB এর মান কত, 1.8 × 10⁻⁵ ইন্টু সি এর মান কত 0.1, এইটারে করে রুট করতে হবে। রুট করলে এখানে একটা মান আসবে আর কি, সুন্দরভাবে একটা মান আসবে। সেই মানটা কি মান, POH এর একটা মান আসবে। তাহলে আমরা কি জানি, PH + POH সমান হইল 14। তাহলে PH সমান তাহলে কত হবে, তাহলে 14 - POH এইটা আসবে আর কি, তাই না। করলে PH পাওয়া যাবে। এটা কাজ করি, কারণ তোমার আবার মনে হবে যে ভাই একটা ম্যাথও করাইলো না, আসলে মনে হয় ভাইয়া মানে এরকমই করতেছে আর কি। কিছু কিছু জিনিসপত্র তোমার দায়িত্ব দিলাম, কিছু কিছু জিনিসপত্র আমিও করতে পারি, নিজে একটু হাত ঝালাই করে নেওয়া, যে ক্যালকুলেটার আমিও চাপতে পারি আর কি, তাই তো। 10⁻⁵ × 0.1 এটা দিছি, দিয়ে হচ্ছে মাইনাস লগ করতেছি, মাইনাস লগ, তার সাথে দিচ্ছি হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা আসতেছে হচ্ছে 2.87। তাহলে আমাকে পিএস বের করতে বলছে, তাহলে 14 - 2.87 সমান তাহলে কত আসবে, 11.12। সো এই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার, বুঝছো, এই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তাহলে কেমনে আমরা কাজ করব, ক্লিয়ার হয়েছি না। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের জন্য পিএইচ কীভাবে বের করে, আমার মনে হয় তোমার কাছে এখন ক্লিয়ার। আমরা কী কী দেখছি, যখন সি আর কেবি দেওয়া আছে, তাই এখন যদি সি আর কেবি দেওয়া না থাকলো ডাউট আছে, যদি না থাকবে নাই, যদি না দেওয়া থাকে তখন আমরা কি করতে পারবো, তখন আমাদের কাছে আলফা সি দেওয়া আছে সাপোজ, তখন আমরা আলফা আর সি এর মানটা এখানে বসাই দিলেই তো হয়ে গেল, ওটা তো আরও অনেক ইজি। ডান, ওকে। এবার আমরা এতক্ষণ থেকে কি করছি, আমরা এতক্ষণ থেকে করছি হচ্ছে সবল অ্যাসিডের জন্য করছি, দুর্বল অ্যাসিডের জন্য করছি। তাহলে হোয়াট ইফ আমরা একটা সবল অ্যাসিডের পিএইচ বের করা লাগে না আমাদের, একটু হালকা একটু টাইম দিই একটু আর কি, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন সবল অ্যাসিডের জন্য পিএইচ বের করি আর কি, এরকম 3 নাম্বার পিএইচ বের করা ম্যাথ করতেছি। এটা কার জন্য, সবল অ্যাসিডের জন্য, সবল অ্যাসিড করব, সবল ক্ষার করব আর কি, ঠিক আছে, সবল অ্যাসিডের ক্ষেত্রে। আচ্ছা, ভালো করে জিনিসটা বুঝো। ধরো তোমাকে এরকম বললো 10⁻³ এত মোলার HCl এর পিএইচ কত, এইটা তোমার কাছে একটা প্রশ্ন করছে, এইটা 1 নম্বর প্রশ্ন, এ নাম্বার প্রশ্ন। আরেকটা প্রশ্ন করছে এরকম 0.5 মোলার H2SO4, 0.5 না দিয়ে 0.05 মোলার দিয়ে তাহলে সুবিধা হবে। 0.05 মোলার H2SO4 এর পিএইচ কত, এইটা একটা ধরো প্রশ্ন করছে। আবার ধরো তোমার কাছে প্রশ্ন করছে এরকম 10⁻⁷ মোলার HCl
এর পিএইচ কত, এইটা একটা প্রশ্ন করছে আর কি। 3টা প্রশ্ন তোমার করছি, এই 3টা প্রশ্ন উত্তর করতে পারলে তুমি দেখবা যে অ্যাসিডের, সকল অ্যাসিডের ক্ষেত্রে যে সকল পিএইচ বের করতে বলে এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর কি, এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? চলো দেখি একটু আমরা পারি কি পারি না। পারিটা বলতে এমনটা না, অলরেডি মনে হয় দেখছো একদম আমরা নাই লিখতে লিখতে অনেক অ্যান্সার করে ফেলছো। যদি কেউ এখানে থাকতা সামনাসামনি তাহলে তোমরা অ্যান্সার বলেই ফেলতা, বাট তোমরা তো সামনাসামনি নাই, তো তোমাদের হয়ে আমাকে হচ্ছে এই কষ্টটা করতে হইতেছে। দেখি তাহলে কি হয়। এটার অ্যান্সার তাহলে কেমনে করি? এটার অ্যান্সার করার উপায় হচ্ছে পিএইচ সমান না, পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা, কিন্তু এই এইচ প্লাস কিন্তু এটাতে আর আলফা সি আসবে না, শুধুমাত্র সিটাই মানে ঘনমাত্রাটাই আসবে আর কি। তাহলে কত হলো 10⁻³ দুর্বল অ্যাসিড হইলে আলফা সি এইগুলো আসে, আদারওয়াইজ না। তাহলে গুণ করলে কত আসবে, এখানে অ্যান্সারটা 3 আসবে আর কি। এখন এইখানে যদি আমরা করতে যাই 2 নাম্বারটার ক্ষেত্রে, তাহলে পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা, এটাই না, বাট এইখানে এইচ প্লাস কয়টা আসবে, এখান থেকে এইচ প্লাস 2টা আসবে, যতটা এইচ প্লাস আসবে তত দিয়ে গুণ করতে হবে আর কি। তাহলে এইচ প্লাস আসবে কয়টা, এখানে 2, তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে ভাই গুণ করলেন না, যে গুণ করছে বাট আসলে একটা আসছিল তো, তাই এই জন্য কিছু বলি নাই আর। তাহলে মাইনাস লগ অফ কত হইল 0.05 × 2, হিসাব নিকাশ করে তুমি দেখো তো কত আসে। 2 দিয়ে গুণ করলে 0.1 করলে তাহলে 1, তাহলে এটার পিএস তাহলে কত আসবে, 1 আসবে আর কি। বুঝছো গেল? তাহলে ঠিক সিমিলার উপায়ে তুমি কষ্ট করে এইটারটা করো, 3 নাম্বারটা করো। তুমি সিমিলার উপায়ে তুমি কষ্ট করে 3 নাম্বারটা করো। এইটা আমি এই দিকে একটু করতে চাই, তোমরাও একটু করো, হ্যাঁ? তাহলে এইটার অ্যান্সার তাহলে কত আসবে, এইটার অ্যান্সার তাহলে কত আসবে, অ্যান্সার আসবে হচ্ছে, এর অ্যান্সার আসবে হচ্ছে পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাসের ঘনমাত্রা 10⁻⁷, সুন্দর করে আসে হচ্ছে 7। তুমি যদি এইটা লিখে দাও তোমার কাছে স্যার সুন্দর করে এরকম একটা পতাকা বৈঠক বসাবে আর কি, কিন্তু যে পতাকার মধ্যে এখানে কোনো পতাকা থাকবে না আর কি, ঠিক আছে? পতাকা বৈঠক মানে বুঝে তো, 2 দেশে আলাদা পতাকা বসে, সেখান থেকে পতাকা বৈঠক বসে, ঠিক আছে? স্যার কিন্তু ক্রস দিবে না, কেন? কারণ এখানে ছিল একটা অ্যাসিড, অ্যাসিডের পিএইচ তো আসলে 7 হয় না, তাই না? বাট আমরা এই ফর্মুলার মধ্যে বসালে দেখতেছি 7 আসতেছে, তার মানে সামথিং ইজ রং, তাই তো? ওকে, তো এই সামথিং রংটা আসলে কি, এটা একটু লেখা দরকার আছে। এখানে একটা আমরা ছোট্ট একটা নোট দিব আর কি, এরকম ছোট্ট একটা নোট দিব। নোট হচ্ছে এইচ প্লাস এর ঘনমাত্রা 10⁻⁷ এর সমান, 10⁻⁷ এর সমান বা কম হলে ফর্মুলা হবে হচ্ছে এটা, পিএইচ সমান মাইনাস লগ অফ কত, অ্যাসিডের যে এইচ প্লাসের ঘনমাত্রা এটা ধরলাম এত, এর সাথে তোমাকে 10⁻⁷ যোগ করা লাগবে আর কি। বুঝছো? নোটটা বুঝতে পারছো তো নাকি? নোটটা কি বুঝতে পারছো? যদি কোনো একটা অ্যাসিডের এইচ প্লাসের ঘনমাত্রা, সেটা তুমি কখন, এই যে 2টি গুণ করে দেওয়ার পরে যত গুণ হবে সব কিছু গুণ করার পর তুমি যদি দেখো তার ঘনমাত্রা 10⁻⁷ এর সমান হয়েছে অথবা তার তুলনায় কম হয়েছে আর কি, তখন তুমি কি করবা, মাইনাস লগ অফ ওই অ্যাসিডের এইচ প্লাসের ঘনমাত্রা যেটা থাকে তার সাথে 10⁻⁷ যোগ করে দিবা। কেন এটা করতে হয়? কারণ ওই জায়গায় তাহলে কী প্রকাশ করতেছে, পানির এইচ প্লাসের ঘনমাত্রা ছিল 10⁻⁷, সেখানে ওই অ্যাসিডটারও যদি ঘনমাত্রা 10⁻⁷ যদি হয় তাহলে পানির এইচ প্লাসের ঘনমাত্রা আর অ্যাসিডের এইচ প্লাসের ঘনমাত্রা মধ্যে পার্থক্য থাকলো না, তাই না? তারপরে তখন পানির ঘনমাত্রাটাকেও আমাদেরকে হিসাব করতে হয়, এই জন্য আমরা এটাকে যোগ করে দিচ্ছি আর কি এখানে। এবার তুমি এটার ফর্মুলাটার মাধ্যমে গিয়ে তুমি এটাকে কারেক্ট করতে পারবে আর কি, তাহলে দেখবা স্যার পতাকা বৈঠকটা উঠাই নিবে, ঠিক আছে? কি করতেছে, পিএইচ সমান মাইনাস লগ অফ 10⁻⁷, এটা আসছে হচ্ছে অ্যাসিডের পিএইচটা, পাশাপাশি পানির ওইখান থেকে নিচে আছে 10⁻⁷। এবার তুমি যোগ টোগ করে দেওয়ার পরে দেখো অ্যান্সারটা কত আসে, মাইনাস লগ অফ 10⁻⁷
2 গুণ করে দিব, তাহলে 6.69, 6.69। আই গেস তুমি এখন বুঝতে পারছো, তাই না, যে কি করতে হবে। তো এই শর্তটা একটু মাথায় রেখো আর কি। তাহলে সবল অ্যাসিডের ক্ষেত্রে এই 3 ধরনেরই ম্যাথ হয়, আর কোনো ম্যাথ নেই। আমার ক্লাসগুলো যখন আমি তখন করাচ্ছি, তখন প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে যতগুলো টাইপের ম্যাথ হইতে পারে সবগুলো টাইপ আমি তোমাদের করাইতেছি আর কি, ঠিক আছে। নতুন টাইপের কোনো ম্যাথ নেই। তাহলে এরকম ঘনমাত্রা দেওয়া থাকবে, ঘনমাত্রা, মোলারিটি, পার্সেন্টেজ এগুলো দেওয়া থাকতে পারে, সমস্যা না। তারপরে হচ্ছে কি, এটার ক্ষেত্রে 1 মোল থাকলে কিছু গুণ করা লাগে না, হয়ে গেল। যত মোল H+ দান করে ওটাকে গুণ করতে হয়। অ্যান্ড কোন অ্যাসিডটা কত মোল দান করে এটা তুমি তাহলে কেমনে বুঝবো? ওই যে অম্লত্ব ক্ষারকতা আমরা পড়লাম না, এরকম ওইখান থেকে বোঝা যায় আর কি। আমরা এটা বললাম H3PO3 থাকলে কত হয়, 2টা হবে। H3BO3 থাকলে কত হবে, 1টা হবে আর কি, এরকম ওইখান থেকে বোঝা যাবে। ওইগুলো দিয়ে গুণ করে দিলে তারপর তুমি বের করতে পারবা। আরেকটা কাহিনী হতে পারে কি, 10⁻⁷ এর এইটার একটা ইস্যুস আছে আর কি, এরকম, বুঝছো? ওকে, তাহলে আমরা এটা যদি করে থাকি, তাহলে আমরা আরেকটা টাইপ করলে তো সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তাহলে 4 নাম্বার টাইপের কথা বলতেছি, সবল ক্ষারের ক্ষেত্রে আর কি। সবল ক্ষারের ক্ষেত্রে অ্যাসিড পিএইচ বের করতে চাইতেছে আর কি আমরা। এইটা করলেই আমাদের কাছে অ্যাসিড পিএইচ নির্ণয়টা শেষ, বা ক্ষারের পিএইচ নির্ণয়টা শেষ। কিন্তু ভাইয়া যেটা করাবো আবার আগের মতো করেই করাবো, বাট তুমি যদি এটা না পারো, এবার তোমাকে একটা বকা দেওয়া উচিত। সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি এখানে দিছো, দিয়ে তোমারে বলছে এটার পিএইচ কত, বলো। 1 নাম্বার গেল। 2 নাম্বার ম্যাথ, 10⁻, তোমারে বলতেছে 0.05 এত মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটার ক্ষেত্রে পিএইচ কত, এইটা একটা ম্যাথ। 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার না, ঠিক সি নাম্বার, তাই না? সি নাম্বার হলো 10⁻⁸ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণের পিএইচ কত। এই হচ্ছে আমাদের কাছে প্রবলেমগুলো। এবার তুমি আমাকে একটু বলো, অ্যান্সারগুলো বলো। আগের মতোই কিন্তু এখান থেকে আসবে কি, OH আছে, তাহলে POH আসবে। তাহলে POH সমান -log of 10⁻², হিসাব নিকাশ করলে POH আসবে হচ্ছে 2। এখানে একটা OH আছে, এই জন্য 1 দিয়ে গুণ করছে আর কি। তাহলে আমরা জানি PH সমান কত হয়, 14 - POH আগে করে আসছি আমরা, তাহলে এখানে সুন্দর করে আসতেছে 12। তো 12 হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। বুঝছেন ঘটনাটা? এখানকার জন্য তাহলে কি হবে, তাহলে POH না, POH, তাই তো? তাহলে POH সমান -log of 2 × 0.05। এটা করলে POH এর মান আসবে হচ্ছে 1, তাই না? 2 দ্বিগুণ করলে 0.1, 0.1 করলে এরকম টাইপের আসছে। তাহলে POH পাইছি, তাহলে PH সমান তাহলে কত হবে, 14 - 1 করলে আসবে 13। হইল? আবার আগের মতো ভাইয়া এটা করাইতে চায় এই দিকে নিয়ে করাইতে চায়। তখন আমরা যদি এইখানে আগের মতো করে যদি লিখতে চাই, POH সমান -log of 10⁻⁸, সেখান থেকে আসতেছে হচ্ছে 8, PH সমান 14 - 8 করলে আসবে 6। আর তখন স্যার সাথে সাথে কি করবে, পতাকা বৈঠক বসাই দিবে আর কি। কারণ একটা ক্ষারের পিএইচ কখনো 6 হয় না, 7-এর থেকে বেশি হবে আর কি। তার মানে সামথিং ইজ রং। তাহলে রংটা কোথায়, আগের মতো করে। কী রং? রংটা হচ্ছে এই বক্তব্যটাকে আমাদের এবার তুলে নিয়ে যেতে হবে আর কি এখান থেকে। এই বক্তব্যটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওইখানেই বসাই দিব। বাট এটা ছিল H+ এর জন্য, বাট তাই না, আমি তো এখান থেকে কপি করে নিয়ে গিয়ে ওইখানে, সমস্যা নেই। আমরা একটা কাজ করি কি, H+ এর ঘনমাত্রা 10⁻⁻⁷ সমান এত 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 দেখি, লিখে দিই আর কি এখান থেকে। আবার আমাদের তখন লেখা লাগবে হচ্ছে NB লেখা লাগবে, লিখে দিলে কি লিখতে পারতেছে, OH এর ঘনমাত্রা 10⁻⁷ এর সমান বা কম হলে 10⁻⁷ OH এর
ঘনমাত্রার সাথে যোগ করতে হবে। আগের মতোই হিসাব, কিন্তু আগের মতোই হিসাবটা। এবার তুমি আমাকে বলো, অ্যান্সার বলো। তাহলে এবার অ্যান্সারটা ঠিক করার উপায়টা কি? তাহলে POH সমান মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 8, 10 টু দি মাইনাস 7-এর তুলনায় 10 টু দি মাইনাস 8টা ছোটো, এই জন্য। তাহলে এর সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 7 যোগ করে দাও, তাহলে তুমি এখান থেকে POH এর মান পাবা। এবার তুমি PH করো কি, 14 মাইনাস POH করো, অ্যান্সার চলে আসবে। টেন টু দি পাওয়ার মাইনাস 8 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 7 করলাম, 6.95 আসছে, 95 আসছে। 14 থেকে এটা বিয়োগ করো, 14 থেকে বিয়োগ করলে 7.05 আসছে। এই তো 7 থেকে একটু বেশি আসছে। সো এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। ব্যাপারটা বুঝতে পারছি? খেয়াল করে দেখো, আমরা ক্ষারের জন্য 3টা টাইপ পড়ছি, সবল ক্ষারের জন্য আমরা 3টা টাইপ পড়ছি। আমরা হচ্ছে সবল অ্যাসিডের জন্য আমরা 3টা টাইপ পড়ছি, সবল অ্যাসিডের জন্য 3টা টাইপ পড়ছি। তারপরে আমরা হচ্ছে যে দুর্বল ক্ষারের জন্য একটা পড়ছি, তারপরে দুর্বল অ্যাসিডের জন্য আসলে 2টা পড়ছি, একটা বাসার কাজ দিচ্ছি আর কি। তাহলে যতগুলো টাইপের হইতে পারে প্রশ্নগুলো, তো আমরা সবগুলো টাইপ মোটা দাগে আজকের লেকচারে করে ফেলছি আর কি। তাহলে চলো দেখি তো আজকের লেকচারে আমরা কী কী করলাম। আজকের লেকচারে আমরা আজকের লেকচারে শুরু করছিলাম, এই পানিটা হচ্ছে ছিল বিশুদ্ধ, সেই বিশুদ্ধ পানির ঘনমাত্রা শুরু করছিলাম 55.55 মোলার হয় সেখান থেকে। দেন আমরা বের করলাম H প্লাসের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার মাইনাস 7 হয়, সেখান থেকে PH নাকি 7 হয় সেখান থেকে বের করলাম। তারপরে আমরা কি বের করলাম, KA বের করলাম। দেন আমরা KB বের করলাম, একটা ছোট্ট কাজ মিস গেছে। দেন আমরা এখান থেকে ভিন্ন ভিন্ন টাইপের PH নির্ণয় করলাম আর কি, PH নির্ণয় করলাম, তাই না? এই ছিল লিখছে। ছোট্ট একটা জিনিস মিস গেছে, জিনিসটা লিখে দিই এখানে ছোট্ট, সরি ফর দ্যাট। KA আর KB এই দুটাকে গুণ করলে কি পাওয়া যায়? KW পাওয়া যায়, ঠিক আছে? KA আর KB এই দুটাকে গুণ করলে KB পাওয়া যায়, মানে KW পাওয়া যায়। KW মানে কি? KW মানে হচ্ছে, তুমি চেনো, সবগুলোই চেনো, বাট এই ফর্মের সাথে লিখে দিইনি তাই। এটা হলো কি পানির, সরি এটা পানি না তো, তাই না? এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এটা কি? এটা হলো ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক। এটা হলো কি পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল, বুঝছো? সো এটা একটা জিনিস শুধুমাত্র লিখে রাখতেই পারলে হলো। মানে কিছু কিছু সময় যদি কখনো এইরকম হয়, যে আমরা দেখতে পারি এরকম যদি হয়, আচ্ছা এখানে তো আমাদের KB দেওয়া ছিল না, তাই না? আমরা এই দিকে দেখি, ধরো এখানে যেমন ক্ষার দিছে, বাট ক্ষারের ক্ষেত্রে KB না দিয়ে KA দিছে, তখন আমরা কি করতাম? হ্যাঁ বাবুরে, বুঝতেছ না, তাই না? আসো, এই জায়গায় যদি আমরা বললাম KB না দিয়ে KA দিত, বাট আমার লাগতো KB, তো আমি কী করতাম? K এর মান জানি, আমাকে লাগতো KB, তাহলে আমরা কী করতাম? KW ডিভাইডেড বাই KA করলেই তখন আমাদের KB বের হইতো, তখন আমরা আগের মতো করে কাজ করতাম, এরকম, বুঝছো? এই ছোট্ট একটা জিনিস, এইটাকে থাকলে ক্লিয়ার আর কি, বুঝছো? এই তো। সো এই লেকচারটাকে আমরা এই জায়গায় রাখি, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আমরা অ্যাজ ইউজুয়াল এই সিরিজটার মধ্যে এটা কথা বলতেছিলাম যে ক্লাস শেষের দিকে আমাদের যা মনে আসবে আমরা ঠিক ওটা নিয়েই কথাবার্তাগুলো বলবো। তো এই তো সেই কথাটা একটু বলতে চাই, ঠিক আছে? তোমাদেরকে ছোট্ট একটা কথা বলি, আমরা একটা কাজ করতেছে, আমি তোমার হচ্ছে মেন্টর, আর তুমি আমার কাছে মেন্টিও বলতে পারি,
অথবা আমি তোমাকে এরকম বলতে পারি যে আমরা তো স্টুডেন্টস হিসেবেই তো আছি আর কি এই জায়গাটায়। এখানে ছোট্ট একটা কিছু কথাবার্তা আছে। আমরা যখন শেখার কাজটা করতেছি, আমি শেখানোর কাজটা করতেছি, তুমি হচ্ছে যে শেখার কাজটা করতেছো। টিচার আর মেন্টরের মধ্যে পার্থক্য কি জানো? ধরো আমরা হচ্ছে যে সাঁতার শেখানো দিয়ে একটা উদাহরণ দিতে পারি আর কি। একজন টিচার যদি তোমাকে সাঁতার যদি শেখায়, তখন টিচার কি করবে? এরকম একটা বোর্ড আছে, যে বোর্ডের মধ্যে সুন্দর একটা সুইমিং পুল ড্র করে তখন বলবে যে কিভাবে নামতে হবে, কিভাবে কি করতে হবে, তো কীভাবে হাত ছাড়াইতে হবে, এসব কিছু জিনিসপত্র উনি তোমাকে বোর্ডের মধ্যে বা তোমার সামনে রেখে তোমাকে ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করতেছে আর কি। বা তার যদি কোনো ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থাকে, ছোটোবেলায় সাঁতার কাটছে, কীভাবে কী করছে, এইটার একটা গল্প বলতে পারে। এই গল্পগুলো তোমরা খারাপভাবে নিবা না। কেন নিবা না? কারণ অবশ্যই তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের টাচ যেটা, তো এইটার থেকে কিন্তু অনেক বেশি কিছু শেখা যায়। এটা হচ্ছে শিক্ষকের একজন কাজ। কারণ সেই শিক্ষককে হইতে হয় শুধুমাত্র পড়াশোনার দিক থেকে যেমন নলেজেবল হইতে হবে, শুধুমাত্র এইটাই তার একমাত্র দিক এমন টাইপের না। পাশাপাশি তার যদি তোমাকে বলি, তার এই যে আদর্শগত যে দিকগুলো আছে সেই দিকগুলো অনেক সুন্দর হইতে হয়। এবং পাশাপাশি তার কথাবার্তা চালচলনের মধ্যে আলাদা ধরনের একটা যে এসেন্স থাকে, যেখান থেকে তুমি কি না তোমার ব্যক্তিগত জীবনে তুমি কেমন হবা সেটা তোমার ডিরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারো আর কি, অ্যান্ড তুমি সেটাকে ডিরেক্টলি ফলো করতে পারো। এই জন্য টিচার হওয়াটা একটু জটিল কাজ, ঠিক আছে? এবং এটা একটা দায়িত্ববানের কাজ একটা আর কি, এবং দায়িত্ব নিয়ে নেওয়ার মতো কাজ, ঠিক আছে? বুঝতে পারছো? বাট আমি ওই জায়গাটা টিচার না হয়ে বলছিলাম মেন্টর। তাহলে মেন্টর আর টিচারের মধ্যে পার্থক্য কী? আমি তো তোমাকে টিচারের কিছু ভূমিকা বললাম সাঁতার কাটানো দিয়ে। আচ্ছা, কিন্তু ওই মেন্টর যিনি হবেন তিনি তখন কী করবেন? মেন্টর আবার তোমাকে ক্লাসরুমের ভিতরে বসে একদম সাঁতারের গল্পটা আসলে বলবে না, এবং সাঁতার কীভাবে কাটতে হবে এইটা বলবে না, বরং মেন্টর কী বলবে? সাঁতার কাটে কোথায়? সুইমিং পুলে বা পুকুরে। তো মেন্টর তোমাকে কী করবে? উনি তোমাকে সাঁতার কাটানোর জন্য ওই পুকুরে বা মেন্টরে ওখানে যাবে, এবং উনিও পানিতে নামবে, তুমিও পানিতে নামবা। উনি পানির উপরে থেকে বলবে না, উনিও পানিতে নামছে আর কি। নেমে ছোটোবেলায় সাঁতার তোমাকে কেমন শিখাইছে? হাতে ধরে শেখানো হয়েছে না? তুমি হাতে ধরে তুমি ছিলা, তুমি সাঁতার কাটতেছিলে এরকম করে, ঠিক ওরকম ওই কাজটা উনিও করবে। মানে তুমিও যেমন একটা এফোর্ট দিতেছো, তো উনিও ওরকম একটা এফোর্ট দিবে আর কি। তো এফোর্ট দেওয়ার পরে লাভটা কী হইলো? তুমি যখন ওখান থেকে শিখে ফেলছো, তখন ও আস্তে আস্তে হাতটা আসলে ছেড়ে দিবে। তখন তুমি দেখবা যে একা একা চলতে পারতেছো। তার মানে একটা মেন্টরের সাপোর্ট থাকলে তোমার ওই জার্নিটা সহজ হয়। বাট ওই জার্নির মধ্যে মেন্টরও থাকতে হয়, স্টুডেন্টকেও থাকতে হয় আর কি। বুঝতে পারছো কথাটা? বাট নট নেসেসারি একটা স্টুডেন্টের জার্নির মধ্যে একটা টিচারকে থাকতে হবে আর কি। সো একটা টিচার দুটা রোল প্লে করতে পারলে একদম বেস্ট টিচার হবে, যদি সে মেন্টর হয় এবং সে যদি টিচারও হয়। কিন্তু এটা কিন্তু নর্মালি এতটা সহজ কাজ না যে একজন টিচারের ক্যারেক্টারেও থাকা, পাশাপাশি একটা মেন্টরের ক্যারেক্টারেও আসলে থাকা আর কি। বুঝতে পারছো? ওকে, সো আমি তোমাদের সাথে ওই জার্নিটুকু আসলে দিতে যাচ্ছিলাম। পাশাপাশি এই জন্য তোমাদের কাছে আমি একটা কাজ করি কি, তোমাদেরকে ক্লাসের ভিতরে কিছু হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করি, কিছু কিছু জায়গায় তোমাদেরকে আসলে আটকায় দেওয়ার চেষ্টা করতেছি যে তুমি এই জিনিসটা কী হয়, তুমি এই জিনিসটা এটা বলো, ওইটা বলো, সেইটা বলো। আমি চাই তুমি বলো। তুমি যদি না বলো তাহলে তোমার প্রবলেমগুলো আমি জানবো না। আর তোমার যদি প্রবলেমগুলো আমি না জানি তাহলে সেগুলো সলভ করতে পারবো না। আর তোমাদের সলভগুলো যদি আমি করতে না পারি তাহলে আমার এক্সিস্টেন্স আসলে থাকবে না আর কি। সো বলতে পারো তোমাদের প্রবলেমগুলো জানার জন্য, তোমাদের সাথে সুন্দর একটা টাচ ফিল করানোর জন্য আর কি এই কাজটা করা আর কি। সো এই তো আমরা ক্লাসটা আজকে এখানে রাখতেছি। ইনশাল্লাহ পরের ক্লাসে আমাদের আর একটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটাকে শেষ করতে। তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো। আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।